আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আই থিংক তোমরা অনেক ভালো আছো। কারণ ভালো থাকার কথা, আমাদেরও ভালো থাকার কথা। কারণ আজকে আমরা আমাদের যে গ্রুপ সাবজেক্টের আমাদের হচ্ছে ইকোনমিক্সের একটা ক্লাস হয়েছে। আজকে হলো আমাদের কমার্সের সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং খুব সম্ভবত ২২ তারিখ আমাদের আর্টসের সাবজেক্ট শুরু হবে। সো আমাদের এখানে যারা সায়েন্স, কমার্স বা আর্টসের যারা আছো সবার জন্য আমরা আয়োজন রেখেছি। সেটা হচ্ছে সায়েন্সের সহ যারা সবাই আছো তোমরা হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটিতে আমরা ফ্রিতেই পড়াচ্ছি। সেই সাথে কমার্সের যারা আছে কমার্সের জন্য আমরা ফ্রিতেই গ্রুপ সাবজেক্টের সাবজেক্টগুলো পড়াচ্ছি এবং আর্টসের জন্য আমরা হচ্ছে আমাদের যে গ্রুপ সাবজেক্ট আছে সেগুলো পড়াচ্ছি। সো আই থিংক যে তোমরা অনেক ভালো আছো, অনেক আছো। সো তোমরা কারা ক্লাসে যুক্ত হয়েছো আমাকে একটু জানিয়ে দিতে হবে। আর আজকে আমাদের সবচেয়ে স্পেশাল টিচার আছে এবং অনেক বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে যে হচ্ছে অ্যাকাউন্টিং পড়াচ্ছে প্লাস হচ্ছে অ্যাকাউন্টিং কেরিয়ারটাকে তাই সে হচ্ছে অনেক বেশি এনরিচ করেছে। সো আজকে এমন একজন স্পেশাল টিচার আমাদের কাছে আছে, আমাদের সাথে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে। সো তোমরা কারা ক্লাসে যুক্ত আছো আমাকে একটু জানিয়ে দিতে হবে আর আমি একটু ক্লাসটা শেয়ার করে দিব তোমাদের সবাইকে। আহ হ্যাঁ, সো আমি হচ্ছে ভাইয়ার কাছ থেকে পরিচয়টা একটু নিব, সেই সাথে আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই, প্লাস তোমরা কারা যুক্ত হয়েছো সেই কমেন্ট একটু দেখতে চাই। কেমন? হ্যাঁ ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ মিনার স্যারকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবারই খুব ভালো দিন যাচ্ছে, যদিও বলাটা আসলে অবান্তর, কারণ সামনে আমাদের এইচএসসি পরীক্ষা নাকি। হ্যাঁ, তো যেহেতু এইচএসসি পরীক্ষা, একটু চিন্তা থাকবে। তো আপনাদের চিন্তা একটুখানি দূর করার জন্য হচ্ছে আমাদের এই আয়োজন। তো চেষ্টা করব আপনাদের অ্যাকাউন্টিং রিলেটেড যে সমস্যাগুলো থাকবে সবকিছু ধরে ধরে আপনাদের চাহিদা অনুসারে সবগুলো সমাধান করে দেওয়ার। তো ক্লাস শুরু করার আগে আপনারা একটু জানান যে এতক্ষণ আমরা যা কিছু বলছি সবগুলা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে কিনা। আমার পিছনে যে স্লাইড দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট বক্সে জানান। পাশাপাশি আপনাদের ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দেন, ফ্রেন্ডদেরকে ক্লাসটা মেনশন করে দেন, সো দ্যাট যে ফ্রেন্ডগুলো একসাথে কলেজে ক্লাস করতেছেন সেই ফ্রেন্ডগুলো যাতে একই সাথে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে পারেন। এক্স্যাক্টলি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে যারা ক্লাসটা শেয়ার দিবে তাদের জন্য আমাদের যে স্পেশাল স্লাইড আছে আজকে, যে অষ্টম অধ্যায়ের উপর এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ রাখা হয়েছে। সো এমসিকিউ প্লাস হচ্ছে যে ভাইয়া যে পড়াবে হাতে ধরে যে স্লাইড এখানে লিখবে, সো এটা হচ্ছে স্পেশাল গিফট হিসেবে থাকবে যারা আজকের ক্লাসটা শেয়ার করবে আর কি। মিনার স্যারের সাথে যদি আমি একটু অ্যাড করি, আসলে স্লাইডটা কেন ইম্পর্টেন্ট? বইতে আসলে অনেকগুলো ইনফরমেশন থাকে, কিন্তু পরীক্ষায় কি আসলে সবগুলো ইনফরমেশন আসে? আমাদের জন্য কিন্তু সব ইনফরমেশন ইম্পর্টেন্ট না। তাহলে স্লাইডটা কেন ইম্পর্টেন্ট? স্লাইডে ওই তত্ত্বগুলো অ্যাড করছি যেগুলো আপনার পরীক্ষায় অবশ্যই আসবে। আমি যদি ভুল না করি এই স্লাইডটাকে প্রতিবারই, শুধুমাত্র এইচএসসি তে না, ইভেন এডমিশন টেস্ট আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতেও মোটামুটি কমন থাকে প্রায় সময়। এটা আমি স্টুডেন্ট দীর্ঘদিন ধরে যেহেতু ক্লাস নিচ্ছি, স্টুডেন্টদের থেকে এই কমেন্টটা পাই যে ভাইয়া মোটামুটি এইচএসসি তে যা পড়ি ওইটা পাই আর কি। আর আজকে যখন আপনারা ক্লাস করবেন, ক্লাস করা শেষে যখন ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করবেন, সেটা হোক এইচএসসি পরীক্ষা কিংবা এডমিশনের কোনো কোয়েশ্চেন যদি কেউ অ্যাপ্রোচ করতে যান, তাহলে আপনারা দেখবেন যে আসলে না, হ্যাঁ ভাইয়া যা বলছিল ওইটাই। সো যারা শেয়ার করবেন শুধুমাত্র তাদেরকেই দিব, যারা ক্লাসটা শেয়ার করবেন তাদেরকেই দিব, আর যারা শেয়ার করবেন না আন্তরিকভাবে দুঃখিত, স্লাইড দেওয়া সম্ভব না। কারণ কষ্ট করছি আসলে স্লাইডটাতে, কারণ অ্যানালাইসিস করে ইয়ার কোয়েশ্চেন আসলে প্রতিবারই যখন পরীক্ষা হয়ে যায় প্রতিবারই আসলে বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে তারপর আমরা হচ্ছে মানে স্লাইডটা বানাই আর কি। সো বুঝতেই পারতেছেন স্লাইডটার গুরুত্ব কতটুকু। মিনাস স্যার যদি আর কিছু বলে, না, আদারওয়াইজ আর ক্লাস কিছু শুরু করে বলার দিব। নাই। সেটা হচ্ছে তোমরা ক্লাস করো নিয়মিত। আর হচ্ছে ৯টায় আমাদের সামারি ক্লাস আছে। আমি আসছি ইনশাআল্লাহ ৯টায়। সো ভাইয়ার ক্লাসটা করো মনোযোগ দিয়ে। আর হচ্ছে শেষ পর্যন্ত থাকলে আই থিংক যে সবার জন্য যাদের অ্যাকাউন্টিং নিয়ে এখনো সমস্যা আছে, ভাই একদম বেসিক থেকে ধরে পড়াবে। আই থিংক যতটুকু থাকবে এখানে। সো আল্লাহ হাফেজ সবাইকে। আমার জন্য আল্লাহ হাফেজ। ভাইয়া পড়াবে। ভাইয়ের সাথে ক্লাসে করো তোমরা সবাই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ। কেমন? আসসালামু আলাইকুম। আচ্ছা যাই হোক, আমি জানি আপনারা না বললেও আমাকে খুবই সুন্দর দেখা যাচ্ছে, তারপরেও বলেন আমাকে ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা এটা একটু বলেন। আর এখনো যারা মেনশন করেন নাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন, আহ আর একটু ক্লাসটা শেয়ার করে দেন। দ্রুত দ্রুত আমরা ক্লাস শুরু করব। মেনশন দিয়ে দিলে হয় কি, অনেকেই দেখবেন লাস্টের দিকে সে জয়েন দিবে, তখন হচ্ছে পুরো জিনিসটা আসলে বুঝে না। শুরু থেকে যখন ক্লাসটা করবেন আপনারা, তখন আসলে একদম প্রথম থেকে বেসিক থেকে যখন ধরে ধরে যাবেন তখন জিনিসটা বুঝতে ইজি হয়। কি পড়বো শুরু করি নাকি? কি পড়বো? অনেকে কমেন্ট কমেন্ট করতেছেন। আয়েশা প্রেম, জি স্যার সব ঠিকঠাক দেখা যাচ্ছে। সুদীপ্ত চক্রবর্তী, হিসাব বিজ্ঞানের জন্য সদাত স্যার বেস্ট, থ্যাংক ইউ সুদীপ্ত।
আসগর আলিম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তানভীর, সজাত স্যার ভাইয়া, ফারিয়ান হোসেন উলফাত, আসসালামু আলাইকুম। সজাত স্যার এবং মিনাজ স্যার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, কমেন্ট বেশি পড়তে গেলে আসলে পড়া হবে না, সো আপনারা কমেন্ট করবেন, যখন আমি কমেন্ট করতে বলবো অবশ্যই কমেন্ট করবেন। ক্লাসে একটু এনগেজ থাকার চেষ্টা করবেন, তাইলে যেটা হবে আপনারা এখানে একটু কমেন্টে যখন আমি কোনো কোয়েশ্চেন করবো, যখন আনসার দিবেন, তখন হচ্ছে আপনাদের জিনিসটা একবার রিভাইজ হয়ে যাবে, তখন পরীক্ষার হলে হচ্ছে যে কি আপনারা ভালো আনসার করতে পারবেন। আসেন শুরু করি। কি পড়বো কি পড়বো আপনারা ইতিমধ্যে দেখতেছেন, আমরা আমাদের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নামে যে অধ্যায়টা আছে, যেটাকে আমরা অবচয় নামে জানি, ওই অধ্যায়টা পড়বো। অনেকেরই প্রশ্ন, হ্যাঁ এটা দিয়েই কেন শুরু করতে হবে? আমরা চাইলে প্রথম থেকেই তো শুরু করতে পারতাম। প্রথম কথা হচ্ছে, হিসাব বিজ্ঞানে কি সকল যতগুলো অধ্যায় আছে সব অধ্যায় থেকেই কি পরীক্ষায় প্রশ্ন আসবে? উত্তর হচ্ছে না। কিন্তু এটা এমন একটা অধ্যায় যেটাতে প্রত্যেক বছর প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসে। যদিও আপনাদের এখন কথা হচ্ছে একই ধরনের প্রশ্ন করবে, তো যাই এখান থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন। সব বোর্ড একই প্রশ্ন করুক কিংবা আলাদা আলাদা বোর্ড ওয়াইজ ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন করুক, যেভাবেই হোক না কেন এই অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন পাবেন। তাহলে 10 নাম্বার আজকের ক্লাসে এনশিওর হচ্ছে। পাশাপাশি এই অধ্যায় থেকে 2 থেকে 3টা এমসিকিউ মাস্ট থাকবে, মিনিমাম 3টা এমসিকিউ থাকবে। এডমিশন টেস্ট দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেন জানি এই অধ্যায়টা খুবই জনপ্রিয়। সো আজকের ক্লাসে প্রথমে বেসিক জিনিসপত্র বলবো, তারপর আমরা ম্যাথ করব, এমসিকিউ করব, অর্থাৎ আপনার এইচএসসির জন্য যা যা লাগে, অ্যাকাউন্টিং এই অধ্যায়ের জন্য যা যা লাগবে সবকিছু আজকের ক্লাসে দিব। সো একটু মনোযোগ দেন, আসেন শুরু করি। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তো আমাদের প্রথমে জানতে হবে আসলে সম্পদ জিনিসটা কি। সম্পদ জিনিসটাকে আমরা চিনি, তো বইয়ের ভাষায় পড়তে গেলে আসলে অনেক কিছুই তো কঠিন লাগবে। নরমালি বলি, আপনার আশেপাশে কি আছে? আপনার আশেপাশে আমি যদি ভুল না করি এখন একটা টেবিল আছে, তাই না? তাহলে দেখেন, এটা থেকে আপনি কি করেন? ব্যবসা প্রতিষ্ঠানে একটা টেবিল থাকতে পারে, এটা কি হয়? এটা ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠান মূলত অর্থনৈতিক সুবিধা পায়। অর্থাৎ সেই সকল বস্তুগুলাই সম্পদ যেগুলো থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ব্যবহার করবে। দীর্ঘদিন মানে কয়দিন? 1 বছরের বেশি ব্যবহার হবে, আমাকে 1 বছরের বেশি সুবিধা দিবে। এটা সচরাচর 5, 6, 7, 10 বছরের জন্য হয়। তাহলে 1 বছরের যে যে জিনিসগুলো আমাকে 1 বছরের অধিক সুবিধা দিচ্ছে, অর্থনৈতিক সুবিধা দিচ্ছে, সেগুলাকেই বলা হয় সম্পদ। তাহলে সম্পদ হইতে গেলে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওই জিনিসটার একটা আর্থিক মূল্য লাগবে। ওই জিনিসটার একটা আর্থিক মূল্য লাগবে, এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। আশা করি সম্পদ জিনিসটা আমরা সবাই বুঝছি। এখন সম্পদকে 3 ভাগে ভাগ করা হয়। সম্পদকে 3 ভাগে ভাগ করা হয়। আসেন একটু ভাগগুলা কি কি আমরা দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে দৃশ্যমান সম্পদ, এরপরে অদৃশ্যমান সম্পদ, এগুলো সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই। এরপরে প্রাকৃতিক সম্পদ। আপনারা জাস্ট দেখবেন, কনসেপ্টটা বুঝবেন, পরীক্ষায় আপনারা আনসার করতে পারবেন। ফার্স্ট অফ অল দৃশ্যমান সম্পদ। সহজ কথায় চিন্তা করেন, আপনার পাশে যে টেবিলটা আছে এটাকে আপনি চোখে দেখতেছেন? যদি আনসার হয় ইয়েস, তাহলে যে সকল সম্পদ আমরা নিজের চোখে দেখি এটা দৃশ্যমান সম্পদ। এখন একটু চিন্তা করেন তো, আপনি টেবিল যেটা আছে দৃশ্যমান, ওইটাকে আপনি টাচ করতে পারতেছেন, স্পর্শ করতে পারতেছেন? কি বলবেন? অবশ্যই স্পর্শ করতে পারতেছেন, তাহলে এটাকে বলা হয় স্পর্শনীয় সম্পদ। তাহলে দৃশ্যমান সম্পদের অপর নাম স্পর্শনীয় সম্পদ, আমরা বলতে পারি না? এখন আপনি যদি জিনিসগুলো না বুঝে মুখস্থ করেন দৃশ্যমান সম্পদের অপর নাম স্পর্শনীয় স্পর্শনীয়, তাহলে পরীক্ষার হলে গিয়ে বলবেন। আমাকে যখন স্টুডেন্টরা আসি বলে ভাইয়া এত সূত্র কেমন মনে রাখবো, ভুলে যাই, তখন আমি বলি আমরা ভুলি কখন? মুখস্থ করলে। অ্যাকাউন্টিং কি মুখস্থ করার জিনিস? মুখস্থ করার কোনো সুযোগ নাই, জিনিসগুলো বুঝতে হবে। এরপর আসেন দৃশ্যমান সম্পদ কি, তাইলে যেটা আপনি চোখে দেখেন। এখন আমি যদি কয়েকটা উদাহরণ দিই, আসবাবপত্র, আসবাবপত্র একটা দৃশ্যমান সম্পদ। দালান কোঠা, এটা একটা দৃশ্যমান সম্পদ। এরপর আমি যদি বলি ভূমি জমি, যত কিছু আছে, টেবিল চেয়ার কম্পিউটার, সব কিছু হচ্ছে দৃশ্যমান সম্পদ। এটার উপর আমরা যেটা ধরি সেটা হচ্ছে অবচয়। দৃশ্যমান সম্পদের উপর যেটা ধরি সেটা হচ্ছে অবচয়। আশা করি এতটুকু ক্লিয়ার। এরপর আসেন অদৃশ্যমান সম্পদটা কি। সহজ কনসেপ্ট, দৃশ্যমান সম্পদ মানে চোখে দেখা যায়, তাহলে অদৃশ্যমান মানে কি? অদৃশ্যমান মানে হচ্ছে যেটা চোখে দেখা যায় না। তো যেটা চোখে দেখা যায় না ওইটাকে আমরা স্পর্শ করতে পারবো? সম্ভব না। তো তাহলে যেহেতু এটা স্পর্শ করতে পারবো না, তাহলে আমরা কি বলতে পারি না অদৃশ্যমান সম্পদের অপর নাম অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ। তো যেমন এরকম কি কি অস্পর্শনীয় সম্পদ হইতে পারে? একটা ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম,
এরপরে ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, এগুলো হচ্ছে যে কি অস্পর্শনীয় সম্পদ। এখন কথা হচ্ছে আসলে অবশ্যই জিনিসটা কি, আমরা একটু পরে যখন বিস্তারিত পড়বো আপনারা দেখবেন। জাস্ট আপনি একটা 1 লক্ষ টাকা দিয়ে টেবিল কিনছেন, 10 বছর ব্যবহার করতেছেন, এটা এরপর আপনি বিভিন্ন আয়ুষ্কালের মধ্যে বন্টন করে দিচ্ছেন, ব্যয়টাকে বন্টন করতেছেন। তো দৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে যেটাকে আমরা অবশ্যই বলি, অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে অবলোপন। একটা এমসিকিউ, অদৃশ্যমান সম্পত্তির উপর কি ধার্য করা হয়, অবশ্যই নাকি অবলোপন? তাহলে উত্তর হবে অবলোপন। এরপরে একটা জিনিস ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ইজারাটা কি। ইজারা, ইজারা হচ্ছে দীর্ঘমেয়াদে ভাড়া চুক্তি। তো এটার উপর আমরা, এটা যদিও দৃশ্যমান কিন্তু এটার উপর আমরা ধরি হচ্ছে অবলোপন, অবশ্যই না। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন এতটুকু পর্যন্ত? সোফার এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানান তো দ্রুত। শুভ খান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আরমান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি এতটুকু পর্যন্ত বুঝছেন? এটা একটু আমাকে জানান, আমি একটু আপনাদের কমেন্ট নিব। আমি একটু কমেন্ট কম পড়ি, সো ওইটা নিয়ে মাইন্ড করার কিছু নাই, বাট আপনারা কমেন্ট করবেন। এতটুকু বুঝছেন কিনা এটা একটু আপনারা আমাকে জানান। জি স্যার, এটা তো সবাই জানে রুকিয়া ইসলাম। আমি আবার বলতেছি, যেহেতু প্রথম থেকেই শুরু করছি, তো সবাই জানলেও করতে হবে। যারা জানেন ভেরি গুড, আর যারা জানেন না তারা আজকে শিখে নেবেন। ওকে, এরপর আসেন প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কোনগুলা? যেগুলা প্রকৃতি প্রদত্ত। প্রকৃতি প্রদত্ত যা কিছু আছে সবগুলো হচ্ছে আমাদের জন্য প্রাকৃতিক সম্পদ। এখন প্রাকৃতিক সম্পদের উদাহরণ যদি দিই, খনিজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি। এগুলোর উপর, যেমন আপনি ওই যে কয়লার খনি, তেলের খনি, এগুলো সব প্রাকৃতিক সম্পদ। এগুলো আমরা ব্যবহার করলে কি হয়? ক্ষয় হয়, শূন্যীকরণ হয়। এই জন্য এটার উপর মূলত যে মূল্য হ্রাস হয় এটাকে আমরা বলি অবক্ষয় অথবা শূন্যীকরণ। অবক্ষয় অথবা শূন্যীকরণ। আশা করি এতটুকু আপনারা সবাই বুঝছেন। আমি জানি আপনারা অনেক মেধাবী। এবার আসেন অবশ্যই সংক্রান্ত কিছু নীতিমালা। তার আগে আমরা একটু শিখবো আসলে অবশ্যই জিনিসটা কি। অবশ্যই সম্পর্কে কিছু বিস্তারিত জিনিসপত্র আমরা শিখবো। ফার্স্ট অফ অল হচ্ছে, ধরেন আপনি একটা সম্পত্তি কিনলেন, কত টাকা? ধরেন 1 লক্ষ টাকা। এটার জন্য এটা আপনি ব্যবহার করতে পারবেন 10 বছর। আরো সহজ করে যদি বলি, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি 10 বছর ব্যবহার করবেন, তাহলে প্রতি বছর কয় টাকা করে ব্যবহার করতে পারবেন? সহজ কনসেপ্ট। 1 লক্ষকে আপনি কি করবেন? জাস্ট 10 দিয়ে ভাগ দেন, তাহলে প্রতি বছর আপনি ব্যবহার করতেছেন কত টাকা? 10,000 টাকা করে। তো সেম আমরা যদি একটা সম্পত্তি দিয়ে এখন এটা চিন্তা করি, আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা সম্পত্তি কিনলেন, 10 বছর ব্যবহার করবেন, তাহলে পুরো 1 লক্ষ টাকাটা কিন্তু আপনি এই বছরের ব্যয় না, কারণ আপনি এটা ব্যয় করছেন 10 বছরের জন্য। এই বছরের ব্যয় কত? এই বছর যতটুকু ব্যবহার করতেছেন ততটুকু হচ্ছে এই বছরের ব্যয়। এই যে 10,000 টাকা আপনি ব্যবহার করতেছেন, এটা হচ্ছে এই বছরের ব্যয়। যে এই বছরের যেটা ব্যয়, এটাকেই বলা হয় মূলত অবশ্যই। আমরা কি বলতে পারি না অবশ্যই কি? অবশ্যই হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। সম্পত্তির আনুমানিক আয়ুষ্কালের মধ্যে ব্যয় বন্টন প্রক্রিয়া। অনেকবার পরীক্ষা আসছে, অবশ্যই হচ্ছে একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। সবাই বুঝছি? এই যে ব্যয়টা আমরা কি করতেছি, আয়ুষ্কালগুলোর মধ্যে বা জীবনকালগুলোর মধ্যে ভাগ করে দিচ্ছি। এরপরে আমরা অবশ্যই ম্যাথ যখন করব, একটা জিনিস সব সময় মনে রাখবো, ধরেন আপনার আশেপাশে যে ভূমি আছে, ভূমির কি মূল্য কখনো হ্রাস পায়? আপনি দেখছেন? ভূমির মূল্য ক্রমাগত বৃদ্ধি পায়, ব্যবহার করলেও এটার মূল্য বৃদ্ধি পায়, মূল্য কখনো কমে না। তো ভূমির উপর কখনো কি হয় না? অবশ্যই হয় না। ভূমি বা জমির উপর অবশ্যই হয় না। এরপর মনে রাখবেন, অবশ্যয়ের অঙ্কে 1 মাস সমান, অবশ্যয়ের অঙ্কে 1 মাস সমান 30 দিন। এগুলো মাস মনে রাখতে হবে। অবশ্যয়ের অঙ্কে 1 মাস সমান 30 দিন। তো এখন যদি আপনি ফেব্রুয়ারি মাসের ম্যাথও করেন, আপনি হিসাব করবেন 1 মাস সমান 30 দিন। আর তাহলে 1 বছর সমান কত হবে? তাহলে 1 মাস সমান 30 দিন, অবশ্যয়ের অঙ্কে 1 বছর সমান 30 গুণ 12 মাস, তাহলে কত হয়? 360 দিন। এই এই ছোটখাটো কনসেপ্টগুলো আমাদের একটু মনে রাখতে হবে।
এখন আসেন অবশ্যই সংক্রান্ত কিছু নীতিমালা। তো নীতিমালা তো আসলে বুঝার কিছু না, এগুলো মুখস্থ করার জিনিস। প্রথম কথা হচ্ছে আপনি যে অবশ্যই ধার্য করেন, এটা করা হয় মূলত হিসাব কাল ধারণা। এখন আপনি পরীক্ষায় বাসায় পড়ে গেলেন হিসাব কাল ধারণা, কিন্তু পরীক্ষা দিয়ে দিবে হিসাব কাল ধারণার অপর নামটা। অপর নাম কি আপনার কি জানেন? হিসাব কাল ধারণার অপর নাম সময়কাল ধারণা। আপনি তো পড়ে গেলেন হিসাব কাল, ভাইয়াও পড়াইলো হিসাব কাল, কিন্তু পরীক্ষায় গিয়ে আসবে সময়কাল। তো নীতিগুলার অল্টারনেটিভ নামগুলো একটু মনে রাখতে হবে। তাহলে অবশ্যই ধার্য করা হয় হিসাবকাল ধারণা বা সময়কাল ধারণা। এরপর আপনি অবশ্যই একটা আমাদের জন্য ব্যয়, সেটাকে আমরা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করি। কোন নীতি? ব্যয় স্বীকৃতি নীতি, মিলকরণ নীতি, অথবা ম্যাচিং নীতি। ম্যাচিং শব্দটা বাংলায়ও থাকতে পারে, ম্যাচিং, এগুলো পরীক্ষায় আসে। এরপরে প্রতি বছর একই পদ্ধতিতে আপনি অবশ্যই ধার্য করেন, অর্থাৎ অবশ্যই কিছু পদ্ধতি আছে, সরলরৈখিক পদ্ধতি আমরা একটু পরে দেখবো। তাহলে প্রতি বছর পদ্ধতিটা একই রাখেন। একই পদ্ধতি কোন? তাহলে একটা ধারাবাহিকতা মেনটেন করেন। তাহলে মনে রাখবেন একই পদ্ধতিতে অবশ্যই বললে ধারাবাহিকতার নীতি। আর একই পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় ধারাবাহিকতার নীতি। আর সব থেকে প্রথম বছর অবশ্যই বেশি দেখানো হয়, আমরা একটু পরে পড়বো সেগুলো হচ্ছে প্রথম বছর অবশ্যই বেশি দেখানো হয় ক্রমহ্রাসমান জায়ের পদ্ধতি এবং বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে। এগুলো সম্পর্কে একটু পরে পড়বো। এখন আসলে ওই যে বলতেছিলাম অবশ্যই ধার্যের পদ্ধতি, আমরা যে অবশ্যই ধার্য করি, অবশ্যই ধার্যের পদ্ধতি হচ্ছে 7টি। নাম্বার 1 হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, এরপরে ক্রমহ্রাসমান জায়ের পদ্ধতি, এরপরে উৎপাদন একক পদ্ধতি, এরপরে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি বা বর্ষ সংখ্যার যুগফল পদ্ধতি, একই কথা। এখন পরীক্ষায় এখান থেকে আপনারা যদি বলেন যে ভাইয়া কোনটা বেশি আসে, পরীক্ষায় বেশি আসে হচ্ছে আপনার সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জায়ের পদ্ধতি। এই দুইটা পরীক্ষায় আসবে আসবে আসবে, লিখে রাখেন, এখান থেকেই আসে বেশি। তাহলে কি নিচেরগুলো পড়বো না? পড়তে হবে, নিচেরগুলোও পড়তে হবে। যদি পরীক্ষায় চলে আসে, ওই যে যদি চলে আসে এটার জন্য ওইগুলোও পড়বো। তবে আজকের ক্লাসে মূলত আমরা যে দুইটা বেশি ইম্পর্টেন্ট ওইগুলো আপনাদেরকে দেখাই দিব। কিভাবে পরীক্ষায় ম্যাথ আসবে, সহজ হইলেও কিভাবে আসবে, কঠিন হইলেও কিভাবে আসবে, এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে সরলরৈখিক পদ্ধতি, এটার কিছু নাম আছে, সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, অথবা এটাকে বলা হয় ক্রয় মূল্য পদ্ধতি। ক্রয় মূল্য পদ্ধতি, ক্রয় মূল্য পদ্ধতি। একটু দেখি আপনারা কি কি কমেন্ট করতেছেন। এটা কোন বিষয়ের ক্লাস? এটা কি ক্লাস ভাইয়া? এটা হিসাব বিজ্ঞান। একজন, জি ভাই ক্লিয়ার, ওকে। একজনে প্রশ্ন করলেন ট্রেডমার্ক কি? তারপর আরেকজনে লিখছে এটা হিসাব বিজ্ঞান ক্লাস, ভেরি গুড। আর একজনে প্রশ্ন করছেন ট্রেডমার্ক, তাই না? সহজ করে বলি, ধরেন আপনি একটা পণ্য আছে, ওই পণ্যের একটা চিহ্ন থাকবে, এটা শুধু আপনি ইউজ করবেন, এটা অন্য কেউ ইউজ করতে পারবে না, এটাই হচ্ছে মূলত ট্রেডমার্ক। সহজ কথাই হচ্ছে এটা। আপনারা বিএসটিআই অনুমোদিত যখন দেখেন তখন বিএসটিআই এর একটা চিহ্ন দেখবেন, এটা হচ্ছে ট্রেডমার্ক। তো এটা আপনার জন্য সম্পদ, এটা আপনাকে অর্থনৈতিক সুবিধা দিবে। তো যেটা বলতেছিলাম সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি কিংবা ক্রয় মূল্য পদ্ধতি। এখন যেটা কথা, এই অবশ্যই করার আগে আমাদের কিছু ওয়ার্ডের সাথে পরিচয় হইতে হবে। তো প্রথম যে ওয়ার্ডটা আমরা পাবো সেটা হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য। এরপর আমরা আরেকটা ওয়ার্ড পাবো, সেটা হচ্ছে যে কি আনুমানিক আয়ুষ্কাল। অথবা এটা হচ্ছে মেয়াদ। এরপর আমরা আরেকটা ওয়ার্ড পাবো যেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে সমার্থক শব্দ, মানে অল্টারনেটিভ ওয়ার্ডগুলো আপনারা কি করবেন, অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এগুলো পরীক্ষা আসে। ভগ্নাবশেষ মূল্যের অপর নাম কি? অনুমিত বিক্রয় মূল্য। এটার আরো নাম আছে, নিঃশেষিত মূল্য, ইংরেজিতে বলা হয় সালভেজ ভ্যালু,
বা স্ক্র্যাপ ভ্যালু, হ্যাঁ অনেকগুলো নাম আছে। তো ওয়ার্ডগুলো সম্পর্কে একটু আসেন শিখি। সবার শুরুতে ইজিটা দিয়ে যাই, আনুমানিক আয়ুষ্কাল বা মেয়াদ মানে কি? আনুমানিক আয়ুষ্কাল বা মেয়াদ মানে হচ্ছে আপনি যে সম্পত্তিটা আছে ওটা কতদিন ব্যবহার করবেন। তো যতদিন ব্যবহার করবেন সেটাকে বলা হয় আনুমানিক আয়ুষ্কাল বা মেয়াদ। এটা ম্যাথে দেওয়া থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথে দেওয়া থাকবে। তাহলে আনুমানিক আয়ুষ্কাল বা মেয়াদ কি দ্বারা প্রকাশ করা হয়? এন, নাম্বার অফ ইয়ার্স। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। জিনিসটা কি? ভগ্নাবশেষ মূল্য, সালভেজ ভ্যালু, এটাকে প্রকাশ করা হয় এসবি দ্বারা। এটা কি? তো ভগ্নাবশেষ মূল্য হচ্ছে, ফর এক্সাম্পল ধরেন আপনার হাতের যে মোবাইল ফোনটা আছে, আপনি ধরে নিলাম স্যাটুসে এটা 1,00,000 টাকা দিয়ে কিনছেন বা 1,10,000 টাকা দিয়ে কিনছেন। এখন আপনি মনে করতেছেন এটা আপনি 10 বছর ব্যবহার করবেন। তার মানে কি 10 বছর ব্যবহার করার পরে এটার ভ্যালু জিরো হয়ে যাওয়ার কথা। যেহেতু আপনি 10 বছর মেয়াদ ধরছেন, 10 বছর পরে এটার ভ্যালু জিরো হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে বা আপনি অনুমান করতেছেন 10 বছর পরে গিয়ে এই মোবাইল ফোনটা আপনি চাইলে 10,000 টাকায় বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনার মেয়াদ শেষে গিয়েও আপনি এই 10,000 টাকায় মোবাইলটা বিক্রি করতে পারবেন। ধরেন আপনার মোবাইলটা আপনি হয়তো মোবাইলে কোনো পার্টস বিক্রি করা যায়, কিংবা মোবাইলটা সেকেন্ড হ্যান্ড মোবাইল তো বিক্রি করাই যায় মেয়াদ শেষেও, তো 10,000 টাকায় বিক্রি করতে পারবেন। এই যে আপনি অনুমান করতেছেন, এটা কিন্তু এখনো হয় নাই। এই যে অনুমান করতেছেন অনুমিত বিক্রয় মূল্য, এটাকেই বলা হয় ভগ্নাবশেষ মূল্য। এটাকেই বলা হয় অনুমিত বিক্রয় মূল্য। কেন? যে আমি অনুমান করতেছি। আমরা ছোটকালে বলতাম স্ক্র্যাপ জিনিসপাতি, তাহলে এই যে স্ক্র্যাপ জিনিসপাতি ওইখান থেকে আসছে হচ্ছে স্ক্র্যাপ ভ্যালুটা, ঠিক আছে। আর এটাকে প্রকাশ করা হয় এসবি দ্বারা, সালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু থেকে এসবি আসছে আর কি। আশা করি এটা বুঝছেন সবাই, ভগ্নাবশেষ মূল্য কি। এরপরে যেটা, এতটুকু বুঝছেন কিনা আপনারা একটু কমেন্টে জানান তো। আপনারা অনেকেই বুঝতেছেন না এটা কোন ক্লাস অ্যাকাউন্টিং আপনারা। আচ্ছা যাক, যাই হোক, পরের বার আমি লিখে দিব এখানে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এখানে স্লাইডে লিখে দিতে হবে। অনেকে জিজ্ঞেস করতেছে বারবার কি ক্লাস। বুঝছি কেন বুঝতেছেন না, কারণ আপনারা তো মানবিকের আর ইবি এর ক্লাস করতে করতেই অভ্যস্ত এখানে। তো যেটা বলতেছিলাম, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, অর্জন মূল্য জিনিসটা কি, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। তো আসেন, ধরেন আপনি আপনার বাসার জন্য একটা ফ্রিজ কিনবেন। আমি বলে দিলাম আপনি একটা ফ্রিজ কিনলেন। তো ফ্রিজ যেটা কিনলেন, ওটা আপনি ক্রয় করছেন, দোকান থেকে ক্রয় করছেন। ধরেন আমি যদি বলি ওটার ক্রয় মূল্য ছিল কত দেওয়া যায়, ধরেন 1,00,000 টাকা। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, এই যে 1,00,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনছেন, এটাকে আপনি কেনার সাথে সাথে ব্যবহার করতে পারবেন? কমেন্টে জানান তো। এই যে 1,00,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনছেন, এটা কি কেনার সাথে সাথে আপনারা ব্যবহার করতে পারবেন? 1,00,000 টাকা দিয়ে, ডান লিখতেছেন, আচ্ছা। আপনারা যে 1,00,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনছেন, এটা কি কেনার সাথে সাথে ব্যবহার করা সম্ভব? ফ্রিজটা বাসায় আনতে হবে, এরপর এটাকে বাসায় উঠাইতে হবে যদি বাসা টপ ফ্লোরে হয়, এরপর এটাকে স্থাপন করতে হবে। তাহলে অনেকগুলা কাজ আছে। তার মানে একটা ফ্রিজ কেনার পরে সেটাকে, মানে সেটা নট অনলি ফ্রিজ, যে কোনো একটা সম্পত্তি ক্রয় করার পরে সেটাকে ব্যবহার উপযোগী করা পর্যন্ত, মানে ঠিক লাস্ট যতটুকু কাজ করলে আপনি ওই জিনিসটা ব্যবহার করতে পারবেন, টোটাল ব্যয়ের যে সমষ্টি, এটাকেই বলা হয় অর্জন মূল্য। অর্থাৎ আপনি ফ্রিজ ক্রয় করলেন, ক্রয় করার পরে এখানে যদি সরকারকে ব্যাট দিতে হয় তাহলে ব্যাটটা যোগ হবে, এখানে আপনার পরিবহন খরচ যাবে। ধরুন আমি বললাম পরিবহন খরচ 30,000 টাকা, সরি 3,000 টাকা। এরপর ধরেন আপনি বাসায় যে উঠাই দিছে তাকে বলা শ্রমিক, তাকে দিচ্ছেন আপনি মজুরি 2,000 টাকা। এরপর এটা আপনার বাসায় বসাইতে হবে, বসানোর খরচটাকে বলা হয় হিসাব বিজ্ঞানে সংস্থাপন ব্যয়। তো আপনি সংস্থাপন ব্যয় দিলেন 5,000 টাকা। তাহলে এই যে অনেকগুলা ব্যয় হইলো একটা ফ্রিজকে ব্যবহার করার জন্য, এই যে এক যতগুলা ব্যয় হয়েছে এই সবগুলা ব্যয় আপনি যোগ করে যেটা পাবেন সেটাকে বলা হয় অর্জন মূল্য। অর্থাৎ একটা সম্পত্তি ক্রয় করা থেকে শুরু করে সেটাকে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যতগুলা খরচ, সেটাকে বলা হয় সম্পত্তির অর্জন মূল্য। এখন আসেন তাইলে, তাহলে এই যে ফ্রিজের অর্জন মূল্য কত হবে আপনার একটু আমাকে বলেন তো।
এই ফ্রিজটা যে কিনলেন এটার অর্জন মূল্য কত হবে? ক্লাসে কমেন্ট করতে হবে, মাস্ট কমেন্ট করা ম্যান্ডেটরি। ক্লাস করবেন, কমেন্ট করবেন এটা কেমন হয়। মাসকাত আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্টে তো সেট আপ করতে হবে, ভেরি গুড। কত কত অধ্যায়? এটা অবশ্যই অষ্টম অধ্যায় মহিমা। যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। বলেন এই ফ্রিজটা তাহলে তো ক্রয় মূল্যও বলা যায়। ক্রয় মূল্য বলা যায়, অনেক সময় বলে মোট ক্রয় মূল্য বলে, শুধু ক্রয় মূল্য না মোট ক্রয় মূল্য বলে রুকিয়া ইসলাম। বলেন তাহলে এই যে ফ্রিজটা কিনলাম, ফ্রিজের অর্জন মূল্য কত হবে বলেন, যদি বুঝে থাকেন বলেন ফ্রিজের অর্জন মূল্য কত হবে। একজন লিখছে, রুকিয়া ইসলাম লিখছে 10,000 টাকা। আচ্ছা, আর একজনে লিখছে 1,10,000 টাকা। রুকিয়া ইসলাম আমি কি বললাম? একটা ফ্রিজ মানে একটা সম্পদ ক্রয় করা থেকে শুরু করে সেটাকে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত খরচ, তাহলে ক্রয় করলাম 1,00,000 টাকা দিয়ে, পরিবহন খরচ দিলাম 3,000 টাকা, মজুরি দিলাম 2,000 টাকা, সংস্থাপন ব্যয় দিলাম 5,000 টাকা, তাহলে টোটাল খরচ কত হয়? 1,00,000, 3,000, 5,000, 1,10,000 টাকা। এটাই হচ্ছে অর্জন মূল্য। আর এই অর্জন মূল্যকে প্রকাশ করা হয় সি দ্বারা, কস্ট। সি মানে হচ্ছে কস্ট। অর্জন মূল্য নির্ণয় করাটা এটা আবার অনেক সময় কোথায় আসে জানেন? এটা ক নাম্বার প্রশ্নে আসে। আবার আপনি যখন সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই নির্ণয় করবেন এখানে আসবে। এখন আপনারা যদি সূত্র মুখস্থ করেন পারেন, কোনো সমস্যা না, ম্যাথ পারবেন, কিন্তু কনসেপ্টটা বুঝলে সূত্র মুখস্থ করা লাগবে না। এমনিতেই ইন্টারে অনেক কিছু মুখস্থ করা লাগে, তো আমি আপনাদেরকে আসলে সূত্র মুখস্থ না করে করে ম্যাথ দেখাবো আজকে। পারবেন ইনশাল্লাহ। সূত্র আগে বুঝবো, এরপরে সূত্রটা কেমন আসছে এটা বলবো। তার আগে আপনারা বলেন এতটুকু বুঝছেন কিনা, অর্জন মূল্য বুঝছেন কিনা এটা বলেন। খুবই ইম্পর্টেন্ট, অর্জন মূল্য নির্ণয় করাটা শিখতে হবে। ইভেন আপনারা যখন জাবেদা দেন, সম্পত্তি ক্রয়ের জাবেদা দেন, তখন কিন্তু দেখেন সম্পত্তি ক্রয় রিলেটেড যতগুলা জিনিস আছে সবগুলা যোগ করে ওই সম্পত্তির নামে ডেবিট করি আমরা। আসতেছি এগুলো একটু পরে পরে। তো অর্জন মূল্যটা আপনারা বুঝছেন কিনা আমাকে বলেন। ভেরি গুড, যারা এখন বুঝেছি ভাইয়া, রুকিয়া ইসলাম ভেরি গুড, ফারহানা ইয়াসমিন 1,10,000, ওকে ওকে ভেরি গুড। এই যে আপনাদের কমেন্ট গুলা কি লেটে আসতেছে না আপনারা লেটে কমেন্ট করতেছেন আমি আসলে বুঝতেছি না। যাই হোক, যেহেতু বুঝছেন এবার আসেন সরলরৈখিক পদ্ধতিতে, অবশ্যই আমরা যাই। বইয়ের ভাষায় সরলরৈখিক পদ্ধতিতে দুইটা পদ্ধতি আছে, সূত্র পদ্ধতি, শতকরা হার পদ্ধতি। আমি তো এত কিছু বুঝি না, আমি সহজ কনসেপ্ট আসেন। আপনি একটা ফ্রিজ কিনলেন, ধরেন একদম সব মিলাই আমরা যে ফ্রিজটা কিনছিলাম ওটার অর্জন মূল্য ছিল কত টাকা? একটু আগে আপনারা যে ম্যাথটা করলেন, একটা ফ্রিজ কিনছেন যেটার অর্জন মূল্য অর্থাৎ সি ছিল হচ্ছে যে কি, ধরেন 1,10,000 টাকা ছিল। এখন আপনি সেটুসে ওই ফ্রিজটার মেয়াদ ধরে নিচ্ছেন 10 বছর। মেয়াদ মানে আয়ুষ্কাল, ওইটার আয়ুষ্কাল ধরে নিচ্ছেন আপনি 10 বছর। সূত্র সূত্র কাটানোর দরকার নাই, জাস্ট এইভাবে চিন্তা করেন। আপনার কাছে 1,10,000 টাকার দামের একটা জিনিস আসে বা 1,10,000 টাকা ক্যাশ আছে, আপনাকে 10 বছর মেয়াদ দিলাম, তাহলে প্রতি বছর আপনি কত টাকা করে খরচ করতেছেন এই জিনিসটা একটু আমাকে বলেন তো। তাহলে প্রতি বছর কত টাকা করে খরচ করতেছেন? ভাইয়া কমেন্ট আপনার ওই জায়গায় পরে ডেলিভার হচ্ছে, আমরা তো ফার্স্ট কমেন্টই করতেছি। সীমান্ত ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা আসেন, 1,10,000 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, 10 বছর ব্যবহার করব, তাহলে প্রতি বছর কত টাকা ব্যবহার করতেছি বলেন তো দেখি দ্রুত। অথবা এভাবে চিন্তা করতে পারেন, আপনাকে 1,10,000 টাকা আপনার হাতে ক্যাশ দিলাম, আপনি প্রতি বছর কয় টাকা 10 বছর ব্যবহার করবেন, তাহলে প্রতি বছর কয় টাকা করে ব্যবহার করতে পারবেন বলেন। সৈয়দ সীমান্ত লিখছে 1,100। এটা কি 1,100 না অন্য কিছু সীমান্ত? 1,100। আজগর আলিম লিখছে 12,000। আচ্ছা, আজগর আলিম চিন্তা করেন আপনার হাতে 1,10,000 টাকা আছে, 10 বছর ব্যবহার করবেন, তাহলে আপনি প্রতি বছর কয় টাকা করে ব্যবহার করতে পারবেন? সামিয়া ইসলাম লিখছে 11,000। বাকিরা বলেন দ্রুত। মিরাজ বলছে 11। এই যে ভেরি গুড, দেখেন সহজ কনসেপ্ট ভাই। 1,10,000 টাকা, এখন কৈকিক নিয়ম শিখাইতে হবে। 10 বছর ব্যবহার করব, তাহলে প্রতি বছরে কত হয়? 10 দিয়ে ভাগ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? তো কত আসে? তাহলে 1,10,000 10 দিয়ে ভাগ দিই, তাহলে আনসার আসে হচ্ছে 11,000 টাকা আমি 1 বছরে ব্যবহার করব। তাহলে 1 বছরে ব্যবহার করব 11,000 টাকা। প্রথম বছর 11,000। আমি যদি দ্বিতীয় বছরে কত করব, তো ভাই প্রতি বছরেই
11,000ই হবে, যেহেতু সমান ভাগে ভাগ করে দিছি। দ্বিতীয় বছরও 11,000 হবে। তৃতীয় বছর কত টাকা ব্যবহার করব? তৃতীয় বছর 11,000 টাকা ব্যবহার করব। এখন আসুন আরেকটু কঠিন করে দিই। ধরেন সেম ম্যাথ, ধরেন আরেকটু কঠিন করে দিই, এটা থাকুক, এটা এখানে থাকুক। আরেকটু যদি কঠিন করে বলি এখন কথা, সেটা হচ্ছে যে কি 1,10,000 টাকা আপনাকে ক্যাশ দিছি, কথার কথা, আপনাকে 1,10,000 টাকা ক্যাশ দিছি, মেয়াদ দিছি 10 বছর, সমানভাবে ব্যবহার করবেন। কিন্তু ব্যবহার করা শেষে, মেয়াদ শেষে আপনার হাতে থেকে যাবে, অর্থাৎ যেটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য। মেয়াদ শেষে আপনার হাতে থেকে যাবে ভগ্নাবশেষ মূল্য, যেটাকে আমরা প্রকাশ করি এসবি দ্বারা। ধরেন মেয়াদ শেষ আমি বললাম 10,000 টাকা থেকে যাবে। এখন প্রতি বছর কয় টাকা ব্যবহার করবেন বলেন তো? এখন প্রতি বছর কয় টাকা ব্যবহার করবেন বলেন? সামিয়া ইসলাম লিখছেন, আমার কমেন্ট কি শো করে না? এত লেটে দেখতেছেন ভাইয়া? আমি জানি না আমি কি লেটে দেখি নাকি কমেন্ট লেট আসে, কোনটা? আচ্ছা ওইটা আমি একটু মোবাইল ডাটা অন করি তাইলে। ওকে, এখন বলেন। দ্রুত বলেন, এখন কত টাকা হবে? আবিদা সুলতানা তানিয়া লিখছে 10,000। দ্রুত বলেন, দ্রুত বলেন কি হবে। বাকিরা বলেন। সৈয়দ সীমান্ত বলছে 10,000। ওকে, আপনারা সবাই তো আমার থেকে ভালো পারতেছেন, আসলে করা আজকে অধ্যায়টা না করাইলে চলতো, দেখতেছি পারেন সবই। আসেন একটু, যারা পারেন না তাদের জন্য আমি বললাম 1,10,000 টাকা আপনি ব্যবহার করতে পারবেন। আমি একটা বক্স আকারে করি, তাইলে জিনিসটা সুন্দর দেখায় আর কি। আপনি ব্যবহার করতে পারবেন 1,10,000 টাকা। কিন্তু বলে দিছি এই 10,000 টাকা ব্যবহার শেষে থেকে যাবে, তাহলে মাইনাস দিদি। কেন মাইনাস করলাম? কারণ আমি এটা ব্যবহার করতে পারবো না। তাহলে 1,10,000 থেকে 10,000 টাকা মাইনাস করে দিলাম। কেন মাইনাস করছি? কারণ এই 10,000 টাকা আমি ব্যবহার করতে পারবো না। তো এই যে মাইনাস করলাম, তাহলে আর কত থাকে? তাহলে আর থাকে হচ্ছে আমার 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা আমি ব্যবহার করতে পারবো। এই 1,00,000 টাকা আমি চাইলে কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। এই যে অর্জন মূল্য, তাহলে অর্জন মূল্য থেকে আপনি মূলত ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়েছেন। এই যে বাদ দেওয়া, এটাকেই বলা হয় অবচয়যোগ্য মূল্য। আমি একটু অন্য কালার নিই, তাহলে জিনিসটা মার্ক করতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে আপনি যে এই কাজটা করলেন, এখানে আমরা কি করছি? মূলত সি থেকে, অর্থাৎ অর্জন মূল্য থেকে এসবিটা বাদ দিছি। তাইলে যেটা বের হয় সেটাকে বলা হয় হচ্ছে কি, পুরাটার উপর কিন্তু আপনি অবশ্যই ধরতে পারতেছেন না। 10,000 টাকা বাদ দেওয়ার পর 1,00,000 টাকার উপর ধরতেছেন, এই জন্য এটাকে বলা হয় অবশ্যই যোগ্য মূল্য। এরপর আপনি কি করলেন? যে টাকাটা আসছে সেটাকে আপনি অবশ্যই যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিছেন। কত বছর? অর্থাৎ 10 বছর দিয়ে ভাগ দিছেন। তাহলে এন দিয়ে ভাগ দিছেন। এন দিয়ে ভাগ মানে 10 বছর দিয়ে ভাগ দিছেন 1,00,000কে। তো 10 বছর দিয়ে ভাগ দেওয়ার পর কত আসছে আপনার কাছে? প্রতি বছর আসছে হচ্ছে 10,000 টাকা। এটাই তো অবশ্যই, তাই না? তার মানে অবশ্যই যোগ্য মূল্যকে আপনি জাস্ট মেয়াদ দিয়ে ভাগ দিছেন। অবশ্যই যোগ্য মূল্য কিভাবে বের হয়েছে? ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে। সূত্র কিন্তু আপনারা আগে জানতেন না, আপনারা কিন্তু সূত্র সারা কিন্তু আমাকে বলে দিচ্ছেন 10,000 টাকা করে ব্যবহার হবে, তাহলে সূত্র লাগে না। সূত্র এখন আপনারা বানান, অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিছি, মেয়াদ দিয়ে কি করছি? ভাগ করছি, তাইলেই বের হয়ে গেছে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ, সেটা হচ্ছে যে কি, সরল রৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় কিসের উপর? আমরা কিন্তু এসবি বাদ দিয়ে দিছি অবশ্যই যোগ্য মূল্যের উপর। এটা কিন্তু এমসিকিউতে আসে। সরল রৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় অবশ্যই যোগ্য মূল্যের উপর। এই যে সূত্র পদ্ধতি যেটা আছে, এটা কিন্তু আমাদের অলরেডি শেষ। এরপরে প্রথম বছর 10,000, দ্বিতীয় বছরও তো 10,000 হবে, তাই না? তৃতীয় বছরও তো 10,000 হবে, যেহেতু সমান ভাগে ভাগ করছি। তাহলে আরেকটা প্রশ্ন, সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয়, প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয়। এই যে সমান হয়, সমান হারে কিস্তি হচ্ছে, এই জন্য এটার অপর নাম সমকিস্তি বা স্থির কিস্তি পদ্ধতি। সমকিস্তি পদ্ধতি। এই যে অর্জন মূল্যটা আমরা বিবেচনা করি, এটাকে বলা হয় ক্রয় মূল্য পদ্ধতি।
ক্লিয়ার কিনা বলেন দ্রুত। সীমান্ত লিখছেন ভাই আপনি বেসিক বুঝাচ্ছেন দেখে পারতেছি, ভেরি গুড। মিরাজ বলতেছেন ভাই আজকের ক্লাসে যা যা পড়াছেন সবগুলো লাস্টে গিয়ে একটু আবার রিপিট করিয়েন, ইনশাল্লাহ চেষ্টা করব। বলেন এতটুকু বুঝছেন কিনা বলেন। এই সূত্র সূত্র আমি বারবার বলি, আমি একবারও সূত্র মুখস্থ করার পক্ষে না। আমি মনে করি সূত্র মানে শত্রু, কারণ ভাই পরীক্ষার হলে এত সূত্র কেমন মনে রাখবো। তো আপনি জিনিসটা এইভাবে চিন্তা করেন, আপনার কাছে 1,10,000 টাকা ছিল, 10,000 টাকা ব্যবহার করতে পারবেন না। কত টাকা ব্যবহার করতেছেন? 1,00,000 টাকা ব্যবহার করতেছেন। যেটা আপনি ব্যবহার করতেছেন সেটাকে বলতেছেন অবশ্যই যোগ্য, কারণ যেটা ব্যবহার করতে পারতেছেন এটার তো অবশ্যই হবে না। তারপর আইসকাল দিয়ে বাগ দিয়ে দিছি, শেষ। এটা বুঝছেন সবাই? ইয়েস অর নো? দ্রুত বলেন এটা বুঝছেন কিনা, দ্রুত বলেন। কাঠগোলাপ ভাই আমি আজকে নিও। আচ্ছা ভাইয়া আমাদেরকে কি নোট করার জন্য টাইম দিবেন নাকি পরে পিডিএফ দিবেন? ক্লাসের শুরুতে যারা ছিলেন বললাম যে কি ক্লাসটা যারা শেয়ার দিবেন তাদেরকে হচ্ছে পিডিএফ দিয়ে দিব। এন্ড পিডিএফ থেকে শিওর আপনি জাস্ট ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা স্লাইডেই পাবেন ইনশাআল্লাহ। ইয়েস, ওকে। বাকিরা বুঝছেন? একটু এটা জানান, বাকিরা বুঝছেন কিনা দ্রুত জানান, বুঝছেন কিনা জানান। ওকে, আসেন তাহলে আমরা পরবর্তী ইয়াতে যাই। ওকে, ইয়েস স্যার, ওকে, ভেরি গুড। এখন সেম ম্যাথই দিব। আপনার কাছে অর্জন মূল্য বা আপনাকে ক্যাশ দিলাম 1,00,000 টাকা, দাঁড়ান কালারটা চেঞ্জ করি। ওই যে বললাম একটা সম্পত্তির অর্জন মূল্য, আমি সরাসরি কিন্তু এখানে অর্জন মূল্যটাই দিয়ে দিচ্ছি। আপনাকে বললাম যে কি অর্জন মূল্য দেওয়া আছে 1,10,000 টাকা। 1,10,000 টাকা। এরপর আপনাকে বললাম ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে। ভগ্নাবশেষ মূল্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? সালভেজ ভ্যালু, ধরেন 10,000 টাকা। ঠিক আছে, এখন কিন্তু আর মেয়াদ দেওয়া নাই। আপনাকে বলছি প্রতি বছর প্রতি বছর প্রতি বছর 10% করে অবশ্যই হবে, মানে 10% করে ব্যবহার করবেন, 10% করে অবশ্যই হবে। প্রতি বছর 10% করে অবশ্যই হবে, মানে 10% করে ব্যবহার করবেন। দেখি এটা কে পারেন। তাহলে প্রতি বছর যদি 10% করে ব্যবহার করেন তাইলে প্রতি বছর কয় টাকা করে অবশ্যই হবে সেটা একটু দেখি কে পারেন, দ্রুত বলেন। ভাইয়া 17 মিনিট পর আসটি মিষ্টি ভাই, আমি তো শেয়ার করছি কাঠগোলাপ, ভেরি গুড। আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ পিডিএফ। আপনারা যারা যারা শেয়ার করছেন এবং ফ্রেন্ডদেরকে মেনশন করছেন, জাস্ট এটা আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই আপনারা পেজে নক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন, যেখানে আপনাদের জন্য ক্রমাগত যত ধরনের সাজেশন লাগে সবগুলো আমরা দিচ্ছি ইনশাল্লাহ। ভবিষ্যতেও দিয়ে মানে দিব একদম আপনাদের এইচএসসি শেষ পর্যন্ত যা যা লাগে, ইভেন এডমিশন পর্যন্ত আপনাদের যা যা লাগে ফ্রিতে যা যা যতটুকু দেওয়া সম্ভব সবকিছু দিব। সো যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড অন নাই, আপনার বন্ধু বান্ধবীদের সবাইকে নিয়ে একসাথে অ্যাড হয়ে যান যদি সাজেশন পাইতে চান। আর যারা যারা শেয়ার দিচ্ছেন আমাদের প্রিপারেশনের পেজে নক করলে আপনারা স্লাইডটা পাই যাবেন ইনশাল্লাহ। আরেকজনে লিখছে সেম বাই 24 মিনিট পরে। আচ্ছা সমস্যা নাই, এটা নেক্সট দিন থেকে পেজে ইয়া করলে হবে। তো যেটা বল 10,000 ভাই আমাকে অ্যাড করেন, আমি অ্যাড নাই, পেজে নক করবেন, আমি ক্লাসে কেমন অ্যাড করবো। আচ্ছা আমি আমাদের কম্পিউটার অপারেটরকে বলতেছি যাতে কমেন্ট বক্সে হচ্ছে হোয়াটসঅ্যাপের ইয়াটা দিয়ে দিই, লিঙ্কটা দিয়ে দিই। আমাদের কম্পিউটার অপারেটর শুনতেছে এটা। আচ্ছা যাই হোক, আপনার আনসার দিচ্ছেন অনেকেই, ভেরি গুড, খুবই ভালো লাগতেছে। সাকিবুল ইসলাম, সাকিব স্যার, ঠিক আছে 10,000 10,000, ভেরি গুড। তাহলে কেমনে করতেছি, জাস্ট কি করলাম, আমাকে বলছে 1,10,000 টাকা হাতে দিল, বললো বাবা 10,000 টাকা ব্যবহার করতে পারবা না, যেটা থেকে যাবে। তাহলে আমি ব্যবহার করতে পারতেছি কত টাকা? 1,00,000 টাকা। এই যে এতটুকু পর্যন্ত করা, সি মাইনাস এসবি পর্যন্ত করা, এটাকে কি বলে জানি দেখি বলেন তো আপনারা, জাস্ট এইটুক পর্যন্ত এটাকে কি বলে? সি মাইনাস এসবি, এটাকে কি বলে? এটার নাম কি? অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করলে কি বের হয় দেখি বলেন তো, দ্রুত বলেন।
অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এটাকে কি বলে? অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করলে এটাকে কি বলে? নামটা কি, আমি এটা জানতে চাচ্ছি, একটু দ্রুত বলেন। অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা মাইনাস করলে কি হয়? অবশ্যই যোগ্য মূল্য। ভেরি গুড আবিদা সুলতানা তানিয়া, আপনি আমার থেকে একটা চকলেট নিয়ে নেবেন। তো যেটা বলে সেটা হচ্ছে অবশ্যই যোগ্য মূল্য। তো এই যে অবশ্যই যোগ্য, আমরা বারবার বলতেছি, প্রশ্ন আসবে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় কোন মূল্যের উপর? অবশ্যই যোগ্য মূল্যের উপর। যারা পণ্ডিত তারা অন্য কিছু দিয়ে দিবে আর কি, তো পণ্ডিতগিরি করতে হবে না, এই যে এই জিনিসগুলো বুঝলে পারবেন। আর যারা সূত্র মুখস্থ করে যাবে তারাও সেম কাহিনী ভুল করবে। তাহলে এই যে অবশ্যই যোগ্য মূল্য, তো এই যে অবশ্যই যোগ্য মূল্য, এটার উপর আমাকে বলছে প্রতি বছর 10% করে কি করতে হবে? ব্যবহার করতে পারবো, তার মানে অবশ্যই হার। তাহলে জাস্ট এটার সাথে আমরা কি করলাম? ইনটু অবশ্যই হারটা গুণ করলাম। তাহলে সূত্র কিন্তু আগে করতেছি না, ম্যাথ আপনারা করে ফেলছেন। তাহলে কত হয়? 10,000 টাকা করে আমি ব্যবহার করতেছি। এটা আপনারা করে ফেলছেন, আসলে আমরা জানি না, আসলে আমি এমনি দেখাই দিচ্ছি জাস্ট আপনাদের একটু মনে করে দেওয়া। তো এই যে প্রতি বছর আপনি 10,000 করে ব্যবহার করতেছেন। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে আসলে কিভাবে অবশ্যই নির্ণয় করতে হয়, এই জাবেদা সরি এই ম্যাথ আমাদের শেষ। কথা বুঝছেন? এখন সরলরৈখিক পদ্ধতিতে যে ম্যাথ করি, অবশ্যই হার নির্ণয়ের একটা সূত্র আছে প্রশ্নে। যদি তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই করার দুইটা পদ্ধতি শিখছি না, এর মধ্যে অবশ্যই হার অনেক সময় পরীক্ষায় আমাদেরকে বের করতে বলে। তো সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই হার নির্ণয় সূত্র, এইটা একটু মনে রাখতে হবে। সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই হার, অবশ্যই হার সমান, এই যে অবশ্যই হার বের করার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আয়ুষ্কাল মানে কি? মেয়াদ, ইনটু 100। এখন যারা একটু চালাক আছে তারা বলবে, ভাই আমি এটা এইভাবে না বলে যদি বলি, আমি যদি বলি কি বলবে? সে বলবে যে আমি 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল করি, এন দিয়ে ভাগ দিই। ওইটাও রাইট, যেভাবেই করেন দুইটাই রাইট। তাহলে এই যে এখন আমি যদি আপনাদেরকে বলি, ধরেন একটা সম্পত্তির আয়ুষ্কাল দেওয়া আছে এন সমান 10 বছর, 10 ইয়ার্স, তাহলে অবশ্যই হার কত হবে? তাহলে অবশ্যই হার হবে, সূত্রে মান বসান, অবশ্যই হার 100 ডিভাইডেড বাই এন এর মান কত? 10, তাহলে অবশ্যই হার হবে 10%। 10% ক্লিয়ার? এখন তাহলে আপনারা বলেন তো, আমি যদি বলি এন সমান 20 বছর, এন সমান 20 বছর, তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই হার কত হবে? 100/স্কয়ার। ভেরি গুড। আমি ফার্স্ট কমেন্ট করি আর আমার কমেন্ট যায় না, কি কেন, কি আজব? কমেন্ট আসতেছে অবশ্যই যোগ্যমূল্য। ভেরি গুড। এটা বলেন আপনারা, সমস্যা নাই। আরে কমেন্ট নিয়ে এত প্যারা নিচ্ছেন কেন? কমেন্ট দেখতেছি আমি, সমস্যা নেই, ক্লাস শেষ আবার পরে নিব সবগুলা, কে কে কমেন্ট করছেন। আপনারা জাস্ট এইটুক বলেন, এন এর মান যদি 20 বছর হয় সেক্ষেত্রে আমার অবশ্যই হারটা কত হবে? সেক্ষেত্রে অবশ্যই হার কত হবে? এন এর মান 20 বছর হইলে অবশ্যই হার কত হবে বলেন দ্রুত। ফারহানা ইয়াসমিন লিখছে 10%, আরেকজন লিখছে 20। না, এখনো পাই নাই আমি। জিনিসটা বুঝতে হবে। আমি বলছি সরলরৈখিক পদ্ধতিতে এন এর মান, অর্থাৎ 20 বছর মেয়াদি একটা সম্পত্তির অবশ্যই হার কত হবে? এই আপনারা ভুল করতেছেন। এই যে একজনে দিছি ঠিকটা এতক্ষণ পরে, যারা 20 বলতেছেন সবগুলার এখন ক্লাস 2 তে ভর্তি করে দিব, ভাগ অঙ্ক শিখাবো? সি 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 সি, লজ্জা লজ্জা। আপনাদেরকে ক্লাস 2 তে ভর্তি করে দিব। দেখেন সূত্র কি? অবশ্যই হার সমান 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল কত? 20 বছর, তাহলে 20 দিয়ে ভাগ। তো 100 কে 20 দিয়ে ভাগ করলে কত? 5%। সি 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 সি, এই যে এতক্ষণ পর আপনারা বলতেছেন 5% হবে। ভেরি গুড নীলা হোসেন, ফারহানা হোসেন, ভেরি গুড। ওকে, তাহলে আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই নির্ণয় করা আমরা সবাই শিখে গেছি, আশা করি এটা পারবো। এখন এই অধ্যায় থেকে আমাদের জাবেদা আসে। তো অন্য পদ্ধতিতে যাওয়ার আগে
আপনাদেরকে জাবেদাগুলো একটু আমি দেখাই দিই। সেটা যে পদ্ধতি বলুক না কেন আপনাকে পরীক্ষায় যে পদ্ধতি বলুক না কেন জাবেদা সেম থাকবে, জাস্ট অবশ্যই টাকাটা চেঞ্জ হবে। এখন জাবেদাগুলো শিখবো, সব জাবেদা দেখাবো না, কয়েকটা জাবেদা আপনাকে আজকে দেখাবো। প্রথম যে জাবেদা সেটা হচ্ছে যে কি, এই অধ্যায়তে জাবেদা পরীক্ষায় আসবেই, এই অধ্যায় থেকে জাবেদা পরীক্ষায় আসবেই। তো প্রথম যে জাবেদা সেটা হচ্ছে যে কি সম্পত্তি ক্রয় সংক্রান্ত, সম্পত্তি ক্রয়। তো আমি যদি ভুল না করি সম্পত্তি ক্রয়ের জাবেদা আপনারা সবাই জানেন, যে সম্পত্তিটা কিনবেন ওই সম্পত্তিকে আমাদের কি করতে হয়, ডেবিট করতে হয়। সম্পত্তি হিসাবকে আমরা কি করি, সম্পত্তি হিসাবটাকে আমরা ডেবিট করি। সচরাচর আমরা ব্যাংক থেকে, ব্যাংকের মাধ্যমেই মূলত বড় অঙ্কের লেনদেনগুলো করি, এই জন্য ব্যাংক হিসাবকে ক্রেডিট করি। সম্পত্তি হিসাবকে ডেবিট করি, ব্যাংক হিসাবকে ক্রেডিট করি। এরপরে অবশ্যই নিচে, সরি, জাবেদার নিচে আমরা কি করে দিব, ব্যাখ্যা দিব অবশ্যই, কারণ সম্পত্তি ক্রয় করা হলো। তাহলে আমরা এখন একটা জাবেদা, এখন এখানে টাকা কোনটা বসবে, অর্জন মূল্যের টাকা, ক্রয় মূল্য না, অর্জন মূল্যের টাকা। তো ধরেন আপনি একটা ফ্রিজ কিনলেন, তাহলে জাবেদা হবে কি, ফ্রিজ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ফ্রিজ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জাকারিয়া হোসেন, আমি এই চ্যাপ্টারটাই করতেছিলাম, ভেরি গুড। এখানে একটু ক্লাসটা একটু ইয়া করে নেন, ঝালাই করে নেন আর কি, যেটা বলে। উৎসুত প্রিয়া রচনা রায় বলতেছে, আমি প্রশ্ন বলার সাথে সাথেই উত্তর দিই, কিন্তু স্যার আমার নাম বলে না। এই যে বললাম রচনা রায়ের নাম আরেকবার বললাম, রচনা রায় আপনার নাম আরো একবার বললাম, আশা করি এখন আপনার আর রাগ থাকবে না, স্যার আপনার নাম বলছে। ঠিক আছে, আসেন, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কি, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কি, তাহলে সম্পত্তি ক্রয়ের যে জাবেদা সেটা কিন্তু আমরা বুঝে গেছি, রাইট? এখন এটা আমরা সবাই জানি, এখানে অবশ্যই আমরা কোন মূল্যটা বসাবো, অর্জন মূল্যের টাকাটা বসাবো। এরপর আপনি যে সম্পত্তি বিক্রয়টাকে একটা জাবেদা দিতে হয় সেটা পরে শিখবো। আমরা এখন অবশ্যই ধার্য করি, এটা দিব, সম্পত্তি ক্রয়ের জাবেদা দিব যেদিন আপনি যে তারিখে ক্রয় করবেন, এবং হিসাব যেদিন ক্লোজ করে সেদিন আমরা অবশ্যই ধার্যের জাবেদা দিই। অবশ্যই ধার্যের জাবেদা। তো অবশ্যই ধার্যের জাবেদাটা কি, তো অবশ্যই ধার্য করা জাবেদা হচ্ছে যে কি, অবশ্যইকে আমরা কি করি, অবশ্যই হিসাবকে অবশ্যই ধার্য করলে আমাদের কি হয়, অবশ্যই ধার্য করলে আমাদের অবশ্যই নামে একটা ব্যয় বৃদ্ধি পাই, এরপরে পুঞ্জীবিত অবশ্যই নামে একটা হিসাব আমাদেরকে খুলতে হয়। বুঝছি, দ্রুত বলেন বুঝছেন কিনা। অবশ্যই নগদ ক্রয় করলে জাবেদা ব্যাংকে আসবে না। এখানে আপনাকে বলা থাকবে সম্পত্তি ক্রয়। এখন দেখেন, মূলত নগদ বলতে, নগদ আমাদের হিসাব বিজ্ঞান, আমরা তো নর্মালি নগদ বলতে নগদানকে বুঝি। নগদ দুই ধরনের, একটা হচ্ছে হাতে নগদ, আর একটা হচ্ছে ব্যাংকে নগদ। এবার বুঝছেন? এখন প্রশ্ন, ভাই আপনি যে বলতেছেন এটা 100% রাইট কেন, আমি এটা সবসময় জোরে গলায় বলি, আমি যেটা বলি এটা রাইট, কারণ আমি এইভাবে লিখেই পরীক্ষা দিয়ে আসছি, এবং এভাবে লিখে পরীক্ষা দিয়ে আমি হিসাব বিজ্ঞানের 200-র মধ্যে 200 পাইছি। সব আমার জানা আসে, পরীক্ষায় কিভাবে আনসার করলে আসলে আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন। ঠিক আছে, এইভাবে লিখে আমি 200-তে 200 পাইছি, তার মানে আপনারা, আমি যেটা দিচ্ছি এটা 100% রাইট, যেহেতু বুট কাটে নাই। সো এত ভয় পাওয়ার দরকার নাই। ওকে, আসেন, এরপর হচ্ছে অবশ্যই ধার্যের জন্য জাবেদা। অবশ্যই ধার্য হিসাবকাল যেদিন শেষ হয়, বেশিরভাগ মেথায় ডিসেম্বর 31 থাকে, তাহলে ডিসেম্বর 31 তারিখে আমরা অবশ্যই ধার্য করলে জাবেদা দিই, অবশ্যই হিসাব ডেবিট, এবং পুঞ্জীবিত অবশ্যই হিসাব, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। ওই যে আমরা প্রতি বছর অবশ্যই ধার্য করছিলাম, 10,000 টাকা করে পাইছিলাম, ওই টাকাটা কেন বসাই দিব, যেমন আমরা ফ্রিজ কিনছিলাম 1,10,000 টাকা দিয়ে,
1,10,000 টাকা দিয়ে। আর ফ্রিজের প্রতি বছরের অবশ্যই ছিল 10,000 টাকা করে, তাহলে ওই 10,000 টাকাটা আমরা এখানে বসে দিচ্ছি। এখন এখানে একটু মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা জিনিস চিন্তা করেন, অবশ্যই অবশ্যই কিন্তু আপনার জন্য এক্সপেন্স, মানে ব্যয়, এটা আপনার এক্সপেন্স, আপনার জন্য ব্যয়। পুঞ্জীবিত অবশ্যই এটা কিন্তু আপনার জন্য বিপরীত সম্পদ, বিপরীত সম্পদ, এটা কিন্তু আপনার জন্য বিপরীত সম্পদ। পুঞ্জীবিত অবশ্যই বিপরীত সম্পদ। এখন আপনারা জানেন কিনা হিসাব বিজ্ঞানের অস্থায়ী হিসাবগুলা যে বন্ধ করে দিতে হয় সমাপনী দাখিলার মাধ্যমে। এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন, এই বছরের যেটা আয় কিংবা এই বছরের যেটা ব্যয়, এই দুইটা জিনিস, এরপর আবার বলা যায় এই বছরের উত্তোলন কিংবা এই বছরের লভ্যাংশ, এই চারটা জিনিস এগুলোকে বলা হয় অস্থায়ী হিসাব। আবার শুধুমাত্র আয় ব্যয়কে বলা হয় নামিক হিসাব, শুধুমাত্র আয় ব্যয়কে বলা হয় নামিক হিসাব, এই চারটাকে একসাথে বলা হয় অস্থায়ী হিসাব। কেন সেটাও বলতেছি। অস্থায়ী হিসাব এটা কি? সেটা হচ্ছে দেখেন, আপনি এই বছরের যেটা আয় সেটাকে আপনি আগামী বছর আয় হিসাবে দেখাতে পারবেন? এই বছরের যেটা ব্যয় সেটাকে আপনি আগামী বছর ব্যয় হিসাবে দেখাতে পারবেন না। কিন্তু এই বছরের সম্পদ যেটা, আপনার একটা ফ্রিজ আছে, এটা আগামী বছর আপনি ফ্রিজ হিসেবে দেখাইতে পারবেন। এই বছরের মালিকানা সত্ত্ব আছে, আগামী বছরের মালিকের অধিকার থাকবে, মালিকানা সত্ত্ব দেখাইতে পারবেন। এরপরে দায় যদি পরিশোধ না করেন, দীর্ঘমেয়াদী দায় আগামী বছরও দেখাইতে পারবেন। যেগুলো আগামী বছর যাচ্ছে এগুলোকে বলা হয় স্থায়ী হিসাব। তাহলে স্থায়ী হিসাব তিনটা: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। কিন্তু আপনার আয় ব্যয়কে এই বছরে যেটা সেটা আগামী বছর দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। যেহেতু পারবেন না, এগুলোকে বলা হয় এই আয় ব্যয় এবং উত্তোলন লভ্যাংশ, এগুলোকে বলা হয় অস্থায়ী হিসাব। এর মধ্যে থেকে শুধুমাত্র আয় ব্যয়কে বলা হয় নামিক হিসাব। তো যেহেতু আগামী বছর আপনি দেখাইতে পারবেন না, এই যে একটা ব্যয় আপনি ডেবিট করছিলেন, অবশ্যই হিসাব ডেবিট করছিলেন, অবশ্যই যে টাকা আগামী বছর দেখাইতে পারবেন না, আপনি তো হিসাব বিজ্ঞানে কাটাকাটি করা যায় না, ডেবিট ক্রেডিট করে সংশোধন করতে হয়। এই যে অবশ্যই, এটা যে এখন কি করতে হবে? শূন্য করে দিতে হবে। তো অবশ্যই হিসাব বন্ধ করা যাবে নাকি? হয় দেখেন এখন তাহলে অবশ্যই হিসাব অবশ্যই হিসাব বন্ধের যাবে না। তো একদম ইজি, এখানে কঠিন কিছু নাই। এই যে আপনি যখন অবশ্যই ধার্য করছিলেন তখন অবশ্যই ডেবিট করছেন, তাহলে এখন সম পরিমাণ টাকা যদি ক্রেডিট করে দিই তাইলেই তো অবশ্যই জের শূন্য হয়ে যায়। অবশ্যই হিসাব ক্রেডিট 10,000 টাকা। তো অপোজিট পাশে আপনার একটা হিসাব আসবে, সেটা হচ্ছে আয় বিবরণী হিসাব, ডেবিট 10,000 টাকা। নর্মালি অবশ্যয়ের অঙ্কে এই তিন ধরনের জাবেদা থাকে। সম্পত্তি বিক্রয় করলে আরো সম্পত্তি বিক্রয়ের জাবেদাটা অ্যাড হবে। আপাতত এই তিনটা জাবেদা আপনারা বুঝছেন কিনা? ভেরি গুড, অনেকেই লিখে দিচ্ছেন, ভেরি গুড। ওকে, তাহলে এখন আসি দেখি আর কি কি আছে আমাদের। এরপরে তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, যে ম্যাথ অলরেডি আপনাদেরকে আমি করাই ফেলছি। সো আশা করি এই ম্যাথ আর পারবে না, করার দরকার নাই আর। আমরা ফ্রিজের ম্যাথ দিয়ে করছি। এখন আসেন আপনাদের কাজ। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবশ্যয়ের পরিমাণ কেমন থাকে? ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, সমান থাকে, ক্রমান্বয়ে হ্রাস পায়, শূন্য থাকে, কি হবে বলেন দ্রুত? সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবশ্যয়ের পরিমাণ কি? সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবশ্যয়ের পরিমাণ কেমন থাকে? দ্রুত বলেন। আমি কিন্তু কমেন্ট দেখতেছি আপনাদের। ভেরি গুড, বি, সমান থাকে। একটু আগে দেখে আসলাম, তো আমি কিন্তু এক্সপ্লেন আর করবো না, আমি বেসিক পড়ায় আসছি। আমি বেসিক পড়াবো, প্র্যাকটিস করার দায়িত্ব আপনাদের। বাসায় বসে বসে করবেন, ক্লাসে করবেন, যেখানেই করেন। এরপর বললো একটি যন্ত্রের ক্রয় মূল্য 50,000 টাকা, আনয়ন খরচ 5,000 টাকা। আনয়ন খরচ দিল 5,000 টাকা। একটু মার্ক করি আমি জিনিসগুলা। ক্রয় মূল্য 50,000, এরপরে আনয়ন খরচ 5,000, সংস্থাপন ব্যয় 5,000 এবং আয়ুষ্কাল 5 বছর। ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা হলে বার্ষিক অবশ্যই কত? দেখি এটা করেন। বার্ষিক অবশ্যই কত? বার্ষিক অবশ্যই কত? এই ম্যাথটা করেন তো দেখি।
দ্রুত 2 নাম্বারটা। দেখি পারেন কিনা। 2 এর ক। বাকিরা বলেন দ্রুত। 10,000, ভেরি গুড। আমরা যদি একটু দেখি, প্রথম কথা আমার এখানে অর্জন মূল্য বের করতে হবে। অর্জন মূল্য কত? আমরা যদি একটু দেখি অর্জন মূল্য কত হয়। আমরা জানি অর্জন মূল্য হচ্ছে সম্পত্তি ক্রয় সহ সব মূল্য যোগ করতে হবে। তাহলে 50,000 যোগ 5,000 যোগ 5,000, তাইলে হয় টোটাল 60,000 টাকা। সেখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য, যেটার উপর অবশ্যই হবে না, এটা বাদ দিলে অবশ্যই যোগ্য মূল্য বের হবে। এটাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিলে অবশ্যই বের হবে। তাহলে 50,000কে 5 দিয়ে ভাগ করলে 10,000 টাকা। তাহলে প্রতি বছরে অবশ্যই হবে 10,000 টাকা। এরকম একটা ম্যাথ দিয়ে সরলরৈখিক পদ্ধতিতে বলবে চতুর্থ বছরের অবশ্যই কত। তখন আপনি বলবেন, আল্লাহ আমি তো প্রথম বছরের অবশ্যই করছি, চতুর্থ বছরেরটা তো শিখি নাই। কিন্তু আমরা তো জানি সরলরৈখিকে প্রতি বছর অবশ্যের পরিমাণ সমান থাকে, তাহলে চতুর্থ বছরের অবশ্যই হবে 10,000 টাকা। এরপর আসেন, নিচের কোনটিকে অবশ্যই যোগ্য মূল্য বলা হয়? দেখেন এগুলো সবগুলো ইয়ার কোয়েশ্চেন। আমি কি আপনাকে ইয়ার কোয়েশ্চেন আগে দেখে দেখে করাইছি? সব কনসেপ্ট ক্লিয়ার করে আসছেন আমরা। বলেন কোনটিকে অবশ্যই যোগ্য মূল্য বলা হয়? দ্রুত বলেন। কোনটিকে অবশ্যই যোগ্য মূল্য বলা হয়? দ্রুত বলেন। তিনের খ। পাড়ার কথাগুলো বলে আসছি, হ্যাঁ। কারণ অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমাদের অবশ্যই যোগ্য মূল্য বের হয়। এরপরে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যয়ের হার নির্ণয়ের সূত্র কোনটা? সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যয়ের হার নির্ণয়ের সূত্র কোনটা? দ্রুত বলেন 4 নাম্বারটা কি হবে? দ্রুত বলেন। সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই হার নির্ণয়ের সূত্র কোনটা? মিনার হোয়াটসঅ্যাপ দেখো। 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ভেরি গুড, ভেরি গুড। এটা কিন্তু পরীক্ষা লাগবে, এই সূত্রগুলো ম্যাথও লাগবে। দেখেন আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করে আসলে সবগুলো এমসিকিউ আপনারা পাচ্ছেন। বুঝছেন কিনা বলেন দ্রুত। এখন সরলরৈখিক রিলেটেড যত ধরনের ম্যাথ আসে এগুলো আপনারা পারবেন। এবার আসেন ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। এটা একটু বেশি ইম্পর্টেন্ট, প্লাস এটা একটু প্যারা দিবে আর কি। একটু প্যারা না, মোটামুটি ইজি আছে, আমার কাছে ইজি লাগে, পোলাপাইন বল আর কি একটু কঠিন। তো ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি জিনিসটা কি আসেন। এই এখন যা যা লিখবো এগুলো বুঝলে বাকিগুলো সব বুঝবেন আপনারা। ম্যাথ দিছি আপনাদের জন্য, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ধরেন একটা সম্পত্তি, হ্যাঁ, একটা সম্পত্তি আপনি ক্রয় করছেন। আচ্ছা, আজানটা শেষ হোক, আমি ম্যাথটা ততক্ষণে লিখি।
ওকে, দেখেন আমরা যেটা লিখতেছি সেটা হচ্ছে সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। আমি সূত্রটা লিখে এরপর আপনাদেরকে বোঝাচ্ছি। আমি বারবার সমার্থক শব্দগুলোর দিকে আপনাদেরকে একটু জোর দিতে বলবো, বারবার বলি এই কথা। দেখেন, সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয়। প্রথম জিনিস, সম্পত্তির অর্জন মূল্য থেকে আমরা পুঞ্জীবিত অবস্থায় বাদ দিব। এখন কেন এরকম হয় এটা তো জানতে হবে। পুঞ্জীবিত অবস্থায় জিনিসটা কি? পুঞ্জীবিত অবস্থায় হচ্ছে আপনি সম্পত্তি যেদিন ক্রয় করছেন, ক্রয় করা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ঠিক কতটুকু অবশ্যই হয়েছে ওই অবশ্যের সমষ্টি। ফর এক্সাম্পল, আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম, 1,10,০০০ টাকা দিয়ে আপনি একটা সম্পত্তি ক্রয় করছিলেন, প্রতি বছর আপনার অবশ্যই হচ্ছিল 10,000 টাকা, রাইট? প্রতি বছর অবশ্যই হচ্ছিল 10,000 টাকা। এখন আমি কথার কথা যদি ধরে নিই, ওই সম্পত্তিটা আপনি 3 বছর পরে বিক্রি করে দিচ্ছেন, 3 বছর পরে, 3 বছর পরে বিক্রয়, আপনি বিক্রয় করছেন হচ্ছে যে কি ধরেন 70,000 টাকায়, 3 বছর পরে 70,000 টাকায় বিক্রি করছেন, তাহলে এই সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি কত হবে? এখন দেখেন, প্রথম কথা, আপনি সম্পত্তি কিনছেন কত টাকা দিয়ে? 1,10,000 টাকা দিয়ে। এখান থেকে পুঞ্জীবিত অবশ্যই আপনি 3 বছর পরে বিক্রি করতেছেন, তাহলে প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর 10,000, তৃতীয় বছর 10,000, তাহলে টোটাল 3 বছরের আপনি ব্যবহার করছেন কত? 30,000 টাকা। এটাকে বলা হয় পুঞ্জীবিত অবশ্যই। 30,000 টাকা বসান। তো এই 30,000 টাকা কি মূলত আপনি ব্যবহার করে ফেলছেন, তাহলে 1,10,000 টাকা দাম থেকে যদি 30,000 টাকা ব্যবহার করে ফেলি, তাহলে আর আজকের ভ্যালু কত? 80,000 টাকা। এই যে সম্পত্তির আজকের ভ্যালু কত, এটাকেই বলা হয় পুস্তক মূল্য, এটাকেই বলা হয় বহি মূল্য, এটাকে ইংরেজিতে বলা হয় বুক ভ্যালু। এই জিনিসটা আপনার একটু পরে যখন ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি করবো এখানে লাগবে। তাহলে বহি মূল্য বের করার সূত্র কি? অর্জন মূল্য থেকে পুঞ্জীবিত অবস্থায় বাদ দেওয়া। পুঞ্জীবিত অবস্থায় কিভাবে বের করতে হয়? আজকের দিন পর্যন্ত যতগুলো অবশ্যই হয়েছে সবগুলো অবশ্যয়ের সমষ্টিকে পুঞ্জীবিত অবশ্যই বলে। ওকে, এখন ধরেন আজকের দিনে সম্পত্তির ভ্যালু কিন্তু 80,000 টাকা। এখন 80,000 টাকা দামের ভ্যালু কিন্তু আপনি বিক্রি করছেন 70,000 টাকা দিয়ে। তো 80,000 টাকা দামের একটা ভ্যালু আপনি 70,000 টাকায় বিক্রি করছেন, 10,000 টাকা আপনার লাভ হবে না লস হয়েছে? অবশ্যই লস, কারণ আপনার ভ্যালু ছিল 80,000 টাকা। কিন্তু বহি মূল্যের থেকে বেশি মূল্যে বিক্রি করলে, কথার কথা, আপনি যদি 90,000 টাকায় বিক্রি করতেন তখন আপনার 10,000 টাকা লাভ হইতো। এই যে সম্পত্তি বিক্রিজনিত লাভ, এটা বুঝছেন লাভ বা ক্ষতি? বুঝছেন কিনা বলেন? এটা যদি বুঝেন, আসেন এরপর আমরা এখন ক্রমহ্রাসমানটা একটু শিখি। ক্রমহ্রাসমান যার পদ্ধতি সম্পর্কে কয়েকটা কথা মনে রাখবেন। প্রথম কথা সেটা হচ্ছে, এই পদ্ধতিতে অবশ্যয়ের জন্য অবশ্যই অবশ্যই হার লাগবে। এই পদ্ধতিতে অবশ্যয়ের জন্য অবশ্যই অবশ্যই হার লাগবে। এখন অবশ্যই হারটা কিভাবে বের করে? এই পদ্ধতিতে অবশ্যই হার বের করার সূত্র হচ্ছে যে কি, জাস্ট এটা দ্বিগুণ পদ্ধতি, সরলরৈখিকের দ্বিগুণ বলে এটাকে। এই পদ্ধতিতে অবশ্যই নির্ণয়ের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এখন প্রশ্নে যদি অবশ্যই হার দেওয়া থাকে ভালো, আর দেওয়া না থাকলে বের করতে হবে 1 আয়ুষ্কাল ইন্টু, এটা মূলত সরলরৈখিকের দ্বিগুণ। তাহলে যে 100 আমাদের কি হয়, সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই বের হয়, এটাকে জাস্ট 2 দিয়ে গুণ দেন। অর্থাৎ সূত্রটা দাঁড়ায় হচ্ছে কি, সূত্রটা দাঁড়ায় 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এটা হচ্ছে ক্রমহ্রাসমান যার পদ্ধতিতে অবশ্যই হার। তাহলে সহজ কথা, সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই হার যদি প্রশ্ন বলে 10%, ক্রমহ্রাসমান তার দ্বিগুণ 20% হয়ে যাবে। সরলরৈখিক পদ্ধতিতে ম্যাথ করতে বলে আপনাকে দেওয়া আছে মেয়াদ 10 বছর, তাহলে ক্রমহ্রাসমান যার পদ্ধতিতে অবশ্যই হার হবে 200 ডিভাইডেড বাই 10, 20%। কেন? সরলরৈখিকে যেটা 100 দিয়ে ভাগ দিতাম, ক্রমহ্রাসমান যার পদ্ধতিতে অবশ্যই হার করার জন্য আমরা 200 দিয়ে ভাগ, 200 কে ভাগ করব আয়ুষ্কাল দিয়ে। অবশ্যই হার বুঝছি। এরপরে এখানে মনে রাখবেন, অবশ্যই ধার্য করা হয় বহিমূল্যের উপর। এই পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় বহিমূল্যের উপর। বহিমূল্যের উপর অবশ্যই ধার্য হয়, যেটা সরলরৈখিক ছিল কোন মূল্যের উপর?
অবশ্যই যোগ্য মূল্যের উপর, আর ক্রমহ্রাসমান অবশ্যই অবশ্যই ধার্য করা হয় বহিমূল্যের উপর, অবশ্যই ধার্য হয়। বহিমূল্য বের করার সূত্র কি? অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ওই কি বলি পুঞ্জীবিত অবশ্যই, অর্জন মূল্য মাইনাস পুঞ্জীবিত অবশ্যই, পুঞ্জীবিত অবশ্যই। আর এই পদ্ধতিতে যেহেতু অবশ্যই হার লাগবে, তাহলে অবশ্যই নির্ণয়ের সূত্র হচ্ছে বার্ষিক অবশ্যই সমান বহিমূল্য প্রতি বছর বহিমূল্যের উপর, বহিমূল্য ইনটু অবশ্যই হার। আমি একটা ম্যাথ দেখাই দিব আপনাদেরকে, অবশ্যই এই কনসেপ্ট গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে ক্রমহ্রাসমান জারি পদ্ধতিতে অবশ্যই হার সমান 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, বহিমূল্যের উপর অবশ্যই ধার্য করা হয়, বহিমূল্য বের করার সূত্র অর্জন মূল্য মাইনাস পুঞ্জীবিত অবশ্যই, এরপরে বার্ষিক অবশ্যই সমান বহিমূল্য ইনটু অবশ্যই হার। এবং ক্রমহ্রাসমান জারি পদ্ধতি পরীক্ষা আসলে মনে রাখবেন, কিছু না বললেও অবশ্যই সারণী লাগবে। সরলরেখাকে সচরাচর করতে বলে না, কিন্তু ক্রমহ্রাসমান করতে না বললেও অবশ্যই বের করার জন্য অবশ্যই সারণী লাগবে, অবশ্যই সারণী লাগবে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখলে আপনি ক্রমহ্রাসমান জারি পদ্ধতিতে অবশ্যই পারবেন। জাস্ট এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই হবে। ভেরি গুড। 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 2, ভেরি গুড। মাত্র জয়েন হইলাম, কোন চ্যাপ্টার এ প্লাস না ভাইরে খবর আছে, ওকে ভেরি গুড। এখন আসেন একটু মনোযোগ দেন, এই কমেন্ট বক্সে মারামারি কম, যখন আমি কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবেন। তাহলে আমি আরেকটু যদি রিকল করি, অবশ্যই হার সমান 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, আর বহিমূল্যের উপর অবশ্যই ধার্য হবে, বহিমূল্য বের করার সূত্র অর্জন মূল্য মাইনাস পুঞ্জীবিত অবশ্যই, বার্ষিক অবশ্যই সমান বহিমূল্য ইনটু অবশ্যই হার, অবশ্যই সারণী লাগবে। এখন আমরা ম্যাথ করব সরাসরি। দেখেন কি বলছে, এবিসি কোম্পানি 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 1,20,000 টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করে, আনয়ন খরচ 26,000 টাকা, ব্যাট 15%। যন্ত্রটির আয়ুষ্কাল 10 বছর, আয়ুষ্কাল শেষে যন্ত্রটির উদ্ধার মূল্য 60,000 টাকা। 2015, 16, 17 সালের অবশ্যই নির্ণয় করো। ভেরি গুড। এখানে কোনো অবশ্যই হাত দেওয়া নাই। এখন দেখেন, প্রথম আমাদের লাগবে ক্রমহ্রাসমান জারি পদ্ধতিতে অবশ্যই হার। তো অবশ্যই হার আমরা কেমনে করি, 1, বা আপনি এইভাবে না করো চাইলে এইভাবেও করতে পারেন। অবশ্যই হার সমান কি 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই সম্পত্তি যেটা ছিল, এটার আয়ুষ্কাল কত ছিল? আয়ুষ্কাল ছিল হচ্ছে যে কি আপনার 10 বছর। তাহলে 10 বছর দিলাম 10, তাহলে আপনার আসা হচ্ছে 20%। এরপরে আমরা ওই সম্পত্তির অর্জন মূল্য নির্ণয় করি। সম্পত্তির অর্জন মূল্য দেখেন তো, 1,20,000 টাকা দিয়ে কিনলেন, আনয়ন খরচ 26,000, এটা যোগ হবে। এরপরে এই যে 1,20,000, এটার উপর 15% ব্যাট দিচ্ছেন, তাহলে এগুলো সব যোগ হবে। তাহলে এই যে সবগুলো যোগ করলাম, ক্রয় মূল্য যোগ আনয়ন খরচ, যদিও এগুলো লেখার দরকার নেই, এখানে জাস্ট দেখাইছি আপনারা কি কি আসতে পারে। এরপরে ব্যাটের টাকাটা যোগ করছি, 1,20,000 উপর 15%, তাহলে আমাদের অর্জন মূল্য হয় 1,64,000 টাকা। এতটুকু কি বুঝছেন? এখন তো না বুঝার কিছু নাই। ইফতিশান সীমান্ত, আসসালামু আলাইকুম স্যার, বিগ ফ্যান। সীমান্ত হচ্ছে আমাদের স্টুডেন্ট, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, আমাদেরই স্টুডেন্ট ছিল আর কি। আপনাদের কারো সাজেশন লাগলে সীমান্তের সাথেও কথা বলতে পারেন, যদি আমাদেরকে রিস্ক করতে ভয় পান। তো যাই হোক, আসেন যেটা বলতেছিলাম, ক্রমহ্রাসমান জারি পদ্ধতিতে অবশ্যই হার বের করলাম, অর্জন মূল্য কি লাগবে সেটাও বের করলাম। এখন আমরা অবশ্যই বের করব। এখন আমরা অবশ্যই বের করব। তাহলে আমরা অর্জন মূল্য বের করলাম কত, 1,64,000। এখন জাস্ট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে চুপচাপ আগে একটা অবশ্যই সারণী করতে হবে। এটা মাস্ট, ক্রমহ্রাসমানে মাস্ট অবশ্যই সারণী লাগবেই। অবশ্যই সারণীটা বুঝতে হবে, একটু মনোযোগ দেন, এটা শেষ, আজকে আর বেশি পড়াবো না। অবশ্যই সারণীটা লাগবে। তো অবশ্যই সারণীতে আপনি যখনই অবশ্যই সারণীর কথা আসবে মাথায়, আপনি জাস্ট চুপচাপ কই দাঁড়ান, যত বছর, আমাকে 3 বছরের জন্য বলছে, 2015, 16, 17, যত বছর বলবে তার থেকে 1 বছর বাড়াই করবেন। মানে যেমন 3 বছরের জন্য তো আমরা হচ্ছে গণ নিব হচ্ছে 4টা, সারি নিব 4টা, এই 4টা নিয়ে নিলাম।
এরপরে এদিকে নিব হচ্ছে 5টা কলাম, 1টা 2টা, এরপরে 3টা, এরপরে 4টা, 5টা, শেষ। এখন জাস্ট গড়গুলো একটু মনে রাখতে হবে। প্রথম হচ্ছে বছর, এরপর হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য, এরপর অবশ্যই। অবশ্যই কেমনে বের করি? এখানে হচ্ছে ক্রমহ্রাস মানে বহিমূল্য ইনটু অবশ্যই হার, এরপরে পুঞ্জীবিত অবশ্যই, পুঞ্জীভূত অবশ্যই, এরপর হচ্ছে বহিমূল্য। এই একটু মনোযোগ দেন। তাহলে আমরা যে সম্পত্তিটা কিনছিলাম ওইটার অবশ্যই হার 20%, অর্জন মূল্য 1,64,000 টাকা। তো আমরা প্রথমেই লিখি 2015 সাল, 2016 সাল, 2017 সাল, 3 বছরে করতে হচ্ছে। তাহলে প্রথম বছর অর্জন মূল্য কত ছিল? 1,64,000 টাকা। $1,64,000 খুবই ইজি। তো আমরা জানি বহিমূল্যের উপর অবশ্যই ধার্য করতে হয়। এখনো কি আপনার কোনো অবশ্যই হয়েছে? আপনারা অনেকেই বলতেছেন ক্রমহ্রাসমান এর মধ্যে 6টা কলাম দিতে হয় কিনা। কিছু কিছু বইতে এখানে প্রারম্ভিক মূল্য আলাদা করে দেখাইছে, দরকার নাই ভাই, এইভাবে করলে হবে। প্রারম্ভিক মূল্য তারপরে বহিমূল্যের জায়গায় সমাপনী মূল্য দিয়ে দেখাইছে, দরকার নাই, এটাই এনাফ। আমি যেটা করতেছি এটা দেখেন। তো যেটা বলতেছিলাম 1,64,000 টাকা। এখন অবশ্যই হার ছিল 20%। আমরা জানি প্রথম বছর যাই অর্জন মূল্য তাই বহিমূল্য। কেন? কারণ আমরা বহিমূল্য সমান কি জানি? বহিমূল্য সমান জানি অর্জন মূল্য মাইনাস পুঞ্জীবিত অবশ্যই। তো আমি তো এখন অবশ্যই হয় নাই প্রথম বছরে, তাহলে প্রথম বছর যাই অর্জন মূল্য তাই বহিমূল্য। তাহলে 1,64,000 টাকার উপর অবশ্যই হবে। 1,64,000 ইন্টু অবশ্যই হার কত? 20%। তাহলে 20% কত হয়? আমি একটু ক্যালকুলেটরটা বের করি, আপনারা তো আবার অলস ক্যালকুলেটর ইউজ করেন না। 20% আসে হচ্ছে 32,800 টাকা। তাহলে প্রথম বছর যা অবশ্যই তাই পুঞ্জীবিত অবশ্যই। প্রথম বছর যা অবশ্যই তাই হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই। কেন? কারণ আজকের দিন পর্যন্ত অবশ্যয়ের সমষ্টি। তাহলে প্রথম বছর আমি টোটাল ব্যবহার করছি 32,800, তাহলে পুঞ্জীবিত অবশ্যই 32,800। তাহলে বহিমূল্য কত হবে? অর্জন মূল্য থেকে এই যে পুঞ্জীবিত অবশ্যই বাদ দেন, এই কলাম থেকে অর্থাৎ 2 নাম্বার কলাম থেকে 4 নাম্বার কলামটা মাইনাস করলে অর্থাৎ 2 - 4 করলে বহিমূল্য বের হবে। তো 1,64,000 মাইনাস 32,800, তাহলে 1,31,200। এটা হচ্ছে বহিমূল্য। এখন দ্বিতীয় বছরে গিয়ে দেখেন, আপনি তো আর নতুন সম্পত্তি কিনেন নাই, ওই সম্পত্তির আয়ুষ্কাল কিন্তু অর্জন মূল্য কিন্তু 1,64,000ই। কিন্তু দ্বিতীয় বছর কি আপনি 1,64,000 টাকার উপর অবশ্যই ধরবেন? সাবধান, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবশ্যই ধার্য করতে হয় বহিমূল্যের উপর। তাহলে বহিমূল্য কত? 1,31,200। এটার উপর 20% করেন এখন, তাহলে ইন্টু 20, তাহলে হয় হচ্ছে আপনার 26,240। 26,240। এখন একটু চিন্তা করেন, তাহলে আগে ব্যবহার করছেন 32,800 টাকা, নতুন করে এই বছর 26,240, তাহলে টোটাল কত হইল? টোটাল আপনি 59,040। তাহলে টোটাল অবশ্যই সমষ্টি 59,040। তাহলে এখন পুঞ্জীবিত অবস্থায় কত হবে? অর্জন মূল্য 1,64,000, সেখান থেকে 59,040 বাদ দেন, তাহলে হয় 1,04,960। 4,960, 1,04,960। এখন এর পরের বছর অবশ্যই হবে 1,04,960 ইন্টু 20%, তাহলে কত হয়? 20,992। তাহলে পুঞ্জীবিত অবস্থায় যোগ করে দেন এখন। যোগ, আগে ছিল 59,000, নতুন করে হয়েছে এটা 59,040, 80,032। 80,032। তাহলে এখন আপনার বহিমূল্য কত হবে?
এখান থেকে 1,65,000 টাকা এখন পুঞ্জীবিত অবস্থায় মাইনাস করেন, 83,968। এটাই হচ্ছে আপনার ক্রমহ্রাসমান জায়ের পদ্ধতিতে অবচয় নির্ণয় করা। বুঝছেন কিনা বলেন? এটাই হচ্ছে আপনার ক্রমহ্রাসমান জায়ের পদ্ধতিতে অবচয় নির্ণয় করা। বুঝছেন কিনা বলেন দ্রুত। ভেরি গুড, আপনারা ক্যালকুলেশন করেছেন। ইয়ার প্রারম্ভিক মূল্য, অবচয় হার, বার্ষিক অবচয়, পুঞ্জীবিত অবচয়, সমাপনী মূল্য, 6টা কলাম দিয়ে 6টা দিয়ে করলো রাইট, 5টা দিয়ে করলে আমি তো যত কম পারি তত ভালো। তো 5টা দিয়ে করতে পারেন, যেভাবে করেন সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে বহিমূল্যের উপর অবচয়। ক্লিয়ার কিনা বলেন সবার? ভেরি গুড। বাকিরা সবাই বুঝছেন? না বুঝলে বলেন, কারণ দিন শেষে দেখেন আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন, আপনাদের পরীক্ষা নিয়ে খুবই টেনশন আসেন, মিলন স্যার এটা বলতেছে, অমুক এটা বলতেছে, বাস্তবে এটা কি আমার উপর কোনো ইম্প্যাক্ট পড়বে? ফর এক্সাম্পল, উনি কি নিয়ে কথা বললো? উনি বললো যে কি আমাদেরকে কি বললো যে কি নকল নিয়ে কি হবে, পরীক্ষায় কোনো নকল নেওয়া যাবে না। এরপর উনি কি বললো? পরীক্ষায় দেখা দেখি করা যাবে না। এরপর উনি কি বললো? যারা গার্ড দিবে তারা স্ট্রিক্ট একটা রুল ফলো করবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনি একজন পরীক্ষার্থী হিসেবে আপনি কি চিন্তা করেন পরীক্ষায় নকল নিয়ে যাবেন? চিন্তা করেন? উত্তর হচ্ছে না। আপনি কি চিন্তা করে যান দেখা দেখি করে লিখবেন যদি যারা পড়াশোনা করেন? আসলে উত্তর হচ্ছে না। যারা পড়াশোনা করে আপনি কি চিন্তা করেন পরীক্ষার হলে গার্ড আপনাকে দেখতে দিবে, বা আপনি দেখবেন বই খুলে লিখবেন, গার্ড আপনাকে কিছু করবে না, এটাই কি আশা করেন? উত্তর হচ্ছে না। তাহলে আমার তিনটার উত্তর যদি না হয়, তাহলে আমাদের মিলন স্যার যাই বলো, এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনারা বলছেন পরীক্ষার্থী থেকে ভয় দেখাচ্ছে, পরীক্ষার্থী থেকে এটা করতেছে, পরীক্ষার্থী থেকে ওইটা করতেছে, কিচ্ছু করতেছে না। উনি ওনার রুলস গুলা জাস্ট একটু আগের যারা মন্ত্রী ছিল সম্মানিত, ওনারা বলে নাই, উনি জাস্ট ওনার কথাগুলো বলতেছে। তো এখানে এটা তো আমরা সবাই জানি, আর উনি একটু জাস্ট আমাদেরকে এগুলা মনে করাই দিচ্ছে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নাই। সো আমাদের জাস্ট নিয়মতান্ত্রিক বা পড়াশোনা করতে হবে, হাইপার হওয়ার কোনো দরকার নাই। অনেকেই আন্দোলন করতেছেন ভাই, এগুলো হচ্ছে একদম খুবই বাজে কাজ। পরীক্ষার রুটিন ধরেন, উনি যেহেতু বলছে 7 তারিখ হবে জুনের, 7 তারিখ যদি পরীক্ষা হয় আমার পড়তে হবে, রুটিন আজকে দিলেও আমার পড়তে হবে, 10 দিন পরে দিলেও পড়তে হবে। আমি 7 তারিখ, জুনের 7 তারিখ ধরেই পড়াশোনাটা করি। কোনো কারণে যদি পরীক্ষা জুলাইতে নিয়ে যাই, কোনো কারণে যদি জুলাইতে নিয়ে যাই, তাহলে আমি হয়তো 1 মাস সময় বেশি পাবো, ভাই 1 মাস সময় বেশি পেলে 1 মাস বেশি পড়বো, এটা আমার লাভ, প্লাস পয়েন্ট। কিন্তু আমি আপাতত পরে যাই, ঠিক আছে? তো এইসব নিয়ে আসলে আজাইরা হাইপার হওয়ার কোনো দরকার নাই। মিলন কাকু সাইলেন্স, আচ্ছা সাইলেন্স এক্সপেল কি আপনারা বুঝেন? উনি বলছে, আপনি কি জানেন এটা কতটুকু এক্সিকিউট হবে? এটা জাস্ট বললো আর কি আপনাদেরকে ভয় দেখানোর জন্য। এত ইজি এমনি দাম করে সাইলেন্স এক্সপেল। আপনার কি মনে হয় না এখন আমাদের কি বলবো অনেক ভাইয়ারা বলতেছে পরীক্ষা 3 মাস বিশাক, এটা করুক ওইটা করুক, এই করুক সেই করুক, সাইলেন্স এক্সপেল করলে স্কুলের আশা রেশি হবে। দেশে কি আইন কানুন নাই? সাইলেন্স এক্সপেল কেন করবে? ধরেন একটা হল থেকে একটা স্কুলের 5 জনকে সাইলেন্স এক্সপেল করলো, একটা পরীক্ষা দিয়ে 5টা করে আমার 10টা পরীক্ষা শেষ হওয়ার জন্য 50 জনকে এক্সপেল করতে হবে। একটা স্কুলের কলেজে 50 জন স্টুডেন্টকে যদি এক্সপেল করে, এটার জন্য জবাবদিহিতা থাকবে না? এগুলো হচ্ছে মানে খুবই ধরনের কথা আর কি। আমাদের অনলাইন ভাইয়ের আমি জানি না কেন ভয়টা লাগাই। সাইলেন্স এক্সপেল হ্যাঁ করতে পারে, কখন করবে? সাইলেন্স এক্সপেল কি এমনি এমনি করে? সাইলেন্স এক্সপেল মানে এই না যে আপনি সাইলেন্ট থাকলে আপনাকে এক্সপেল করবে, বিষয়টা হচ্ছে আপনাকে না বলে করবে। কখন করবে? আপনি যদি দেখা দেখি করেন, আপনি যদি নকল করেন, নকল করলে তো সাইলেন্স এক্সপেল করবেই। আপনি যদি টিচারের সাথে বিয়াদবি করেন, মারামারি মতো করেন, তাহলে করবেই। এটা সাইলেন্স এক্সপেল করেন, এটা নর্মালি করে দেয়। তো এগুলা নিয়ে আসলে খুদাই হতাশ করার দরকার নাই। মাথা ঠান্ডা রাখেন, এইচএসসি একদম সোজা পান্তাবাদ, সোজা না হলে আমরা কখনো ভালো করতাম না। আমরা যেহেতু দিয়েছি জানি, সো এখানে হুদাই ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কিছু নাই। চুপচাপ পড়াশোনা করেন, অনলাইন একটু কম অ্যাক্টিভ থাকেন, প্রিপারেশনের পেজে চোখ রাখেন। এখানে আপনাদেরকে রুটিন দিয়ে দেওয়া হচ্ছে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান। আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের মিনাস স্যার আছে, আমি আছি, যে কোনো সাবজেক্ট, আপনার বাংলায় সমস্যা, প্রিপারেশনে যান। ওই যে একটাই আছে না, জ্বর উঠছে প্যারাসিটামল, সর্দি কাশি প্যারাসিটামল, তারপরে পেট ব্যথা প্যারাসিটামল, এই কোনো সেম কাহিনী। আপনার বাংলায় সমস্যা, প্রিপারেশনে যান। ইংলিশে সমস্যা, প্রিপারেশনে যান। অ্যাকাউন্টিং এর সমস্যা, প্রিপারেশনে যান। সবকিছুর সমাধান হচ্ছে প্রিপারেশন। তো আশা করি সবাই সবকিছু বুঝছেন, একটু পড়াশোনা করেন। থ্যাংক ইউ ভাইয়া ভয় দূর করে দেওয়ার জন্য। আপনার স্যার আনাস স্যার আমার পাশে বসে আছে,
আপনার স্যার আপনার খুব প্রশংসা করছেন। আনাস স্যার হচ্ছে আমার বাংলা স্যার ছিল, আমি যদি ভুল না করি। হ্যাঁ, স্যারকে আমার সালাম দিয়ে দিয়েন। তো যাই হোক, ভালো করে পড়াশোনা করেন, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন কিপ লার্নিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।